আসসালামু আলাইকুম সবাইকে। শুভ বিকাল। কেমন আছেন আপনারা সবাই? সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। আমরা আজকে 3 নম্বর লেকচার নিয়ে এসেছি, দেখব বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ। আমরা কিভাবে উদ্ভব হলো, এই বাঙালি জাতি কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, কোথায় থেকে আসলাম, হ্যাঁ, এই নিয়ে আলোচনা করব। কেন বা আজকে আমাদের আমাদের চেহারার এই অবস্থা, কেন বা আমরা দেখতে সাদা কালো, কেন বা অন্যান্য জাতি থেকে আমরা ভিন্ন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশের জনপদগুলো নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আমরা বাংলার প্রাচীন জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, তবে আমার কণ্ঠ ভেঙে গেছে আর খুব একটু মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছি আর কি। গত টানা কয়েকদিন থেকে খুব একটা চাপ যাচ্ছে। স্যার, আপনার কণ্ঠ এমনিতেই সুন্দর স্যার, আপনার কণ্ঠ ভেঙে গেল হ্যাঁ, সুন্দর লাগতেছে আমার স্যার। কণ্ঠ সুন্দর বলছে আপনারে? আমার কণ্ঠ কোথা থেকে সুন্দর হলো? ছেলেদের কণ্ঠ সুন্দর হয় না, মেয়েদের কণ্ঠ সুন্দর হয়, ঠিক আছে। যাই হোক, না স্যার, ছেলেদের কণ্ঠ সুন্দর হয় স্যার, আপনার কণ্ঠ অনেক সুন্দর স্যার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। থ্যাংক ইউ ভাই। কণ্ঠটা একটু ভেঙে গেছে কারণ গত 3-4 দিন থেকে টানা 12 ঘন্টা করে চিল্লাইতে হচ্ছে, এই জন্য আর কি। তো ইনশাল্লাহ জি স্যার। তারপরেও আপনাদের দোয়ায় ঠিক আছি, এটা অনেক বেশি। আমাদের রেকর্ড আছে 16 ঘন্টা পর্যন্ত ক্লাস নিয়ে আমরা ঠিক থাকি। হুম, তো এগুলো কোনো ব্যাপার না। আজকে আমরা যেটা দেখব, কেন এই বাঙালি জাতি এত বেশি ঠিক শক্তিশালী, এটা নিয়েও আলোচনা করব। তো আমরা আসি আজকের লেকচারে। আমাদের বাঙালি জাতির উদ্ভব বিকাশ থেকে শুরু করে একবার উপমহাদেশের রাজনৈতিক আন্দোলনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ। একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? জি স্যার। জি স্যার। তো বাঙালি জাতির উদ্ভব বিকাশের এই ঘরটা মূলত আমাদের 5টা প্রশ্ন এনে দেয়। 5টা। প্রাথমিকভাবে যদি দেখি, আমরা তো আজকের বাঙালি আজকের ছিলাম না, তাই না? আমরা একসময় অনেক বেশি লম্বা ছিলাম, অনেক উঁচু ছিলাম, অনেক রকমের আমাদের কি ছিল। তো এই জায়গায় আমরা কেন আজকে ছোট হয়ে গেলাম, এটাও কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে। তো দেখি আমরা কিভাবে কি হলাম। বাঙালি জাতি মূলত প্রাথমিক দিক থেকে বলা হয়ে থাকে, এই দেশের 4টা জাতিগোষ্ঠীর কি ছিল, বিচরণ ছিল। একটা আসছে, আর একটা চলে গেছে, আবার একটা এসেছে, আবার একটা চলে গিয়েছে। সো এই যে বাঙালি জাতির আসা যাওয়া, সরি, বিভিন্ন জাতির আসা যাওয়া, এটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হয়েছে। অর্থাৎ বৈচিত্র্যের দিক থেকে আমরা, ওই যে বলে, সবসময়ের জন্য কি ছিলাম, সবাই আমাদেরকে ব্যবহার করেছে। ব্যবহার বুঝেছেন, আমাদের কাছে আমাদের সুবিধা একটু বেশি ছিল। আমাদের এখানে এসেছে, কেউ থাকার চিন্তা করি নাই। সবাই এসেছে, তার সুবিধা নিয়ে আবার সে চলে গিয়েছে। কিন্তু যারা থেকেছে, তাদের থেকে আমাদের উদ্ভব হয়েছে। সেরকম করে যখন নেগ্রিটোরা আসে, নেগ্রিটো জাতিগোষ্ঠী বলা হয়ে থাকে, নেগ্রিটোরা বাংলাদেশে আসে দক্ষিণ সরি আফ্রিকা মহাদেশ থেকে। কোন মহাদেশ? আফ্রিকা। আফ্রিকারা। আফ্রিকানরা আসে প্রথমে। আসার পর তারা যে বংশধরগুলো দিয়ে যায় আমাদের উপজাতিদের মধ্যে, বেশ কিছু এখন পর্যন্ত তাদের মধ্যে আছে, সেটা হচ্ছে কুলা, মুন্ডা এবং সাঁওতাল। কোন জাতিগোষ্ঠী? কুলা, মুন্ডা এবং সাঁওতাল জাতিগোষ্ঠীর কিছুটা হলো আমাদের মধ্যে এরা আছে, নেগ্রিটোরা আছে। নেগ্রিটোদের মূলত উচ্ছেদ করেছে কারা? অস্ট্রিকরা। অস্ট্রিক জাতিগোষ্ঠী খুবই শক্তিশালী, সামর্থ্যবান ছিল এবং বুদ্ধিবৃত্তিক ছিল। থাকার কারণে তারা শুধু নেগ্রিটো না, তারা দ্রাবিড় এবং ভর্সিনীয় উভয় জাতিগোষ্ঠীকেই এই বাংলা থেকে বা এই ভারত থেকে কি করেছিল, বিতাড়ন করেছিল। করে তারা একক আধিপত্য বিস্তার করেছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে। আমরা ভারতীয় উপমহাদেশে দেখেন, আমরা হিন্দি হই, আরবিক হই, আর সরি, যদি আমরা আফগানিস্তান পর্যন্ত ধরি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, নেপাল আর ভুটান চীনের ইয়ে ছিল। কিন্তু এই 6টা দেশকে আপনি যদি খেয়াল করে দেখেন, এই 6টা দেশের মানুষের চেহারা কিন্তু সেম, তাই না? সেম না? ভালো করে খেয়াল করেন। হয়তো তারা একটু কেউ উঁচু লম্বা আছে, আমরা একটু খাটো, এর বাইরে কিছু নাই, চেহারার দিক থেকে সেম আমরা। কেন সেম? কারণ তাদের আসা যাওয়াটা আফগানিস্তান থেকে শুরু করে এই বাংলাদেশে এসে ঠেকে গিয়েছিল, এখান থেকে এসে। আর সেভেন সিস্টার্সে যেতে পারে নাই,
থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এদিকেও যেতে পারে নাই, বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছিল। এজন্য এই অস্ট্রিক জাতিগোষ্ঠী কিন্তু আমাদের আধিপত্যের দিক থেকে আমাদের সবচেয়ে বড় অংশটা দখল করে আছে। আর এ পাশে যদি বলি দ্রাবিড়, এরা ছিল খুবই যোদ্ধা জাতি। ভোটসিনীয় বা মঙ্গোলিয়া, এরা চীন এবং মঙ্গোলিয়া থেকে যারা বাংলাদেশে বা আমাদের এখানে এসেছিল তাদেরকে বলা হয় ভোটসিনীয় বা মঙ্গোলীয়। সো আসলো জাতিগোষ্ঠী, জাতিগোষ্ঠী আসার পর এগুলো সব আসলো, এসে এসে যাচ্ছে, আর কিছু কিছু থেকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করেছে কারা? অস্ট্রিকরা। কারা? অস্ট্রিকরা। অস্ট্রিকরা আসলো, এখানে আসার পরে অস্ট্রিকদের মধ্যে দুটো কি হলো? সংমিশ্রণ ঘটলো। অস্ট্রিকদের পরে আমাদের এখানে কার আবির্ভাব হলো? আর্য নরগোষ্ঠীর। কার আবির্ভাব হলো? আর্য নরগোষ্ঠীর। অর্থাৎ অস্ট্রিক থেকে অস্ট্রিকরা এসে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীতে পরিণত হলো, হওয়ার পর তারা অনার্য, মানে যারা আমরা থেকে গেলাম তারা অনার্যতে পরিণত হলাম। আর আমাদের দেশে আমাদেরকে আবার শাসন করার জন্য কাদের আবির্ভাব ঘটলো? আর্যদের। এই জন্য বাঙালি জাতির আদি পুরুষ কারা বলেন? বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কোথায় থেকে? অস্ট্রিক থেকে। আমরা সবচেয়ে বেশি কোথায় আছি? অস্ট্রিকদের শরীরের সাথে আমাদের কি আছে? মিল আছে। আর বাকিগুলোর সাথে খুব একটা মিল নেই। এখন এই অস্ট্রিকরা মিলে এরা যারা যারা থাকলো, এদেরকে বলা হলো অনার্য। আর তারপরে আমাদের এখানে চলে আসলো কারা? আর্যরা। দুটোর সংমিশ্রণ হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিভিন্নভাবে তারা এখানে কি করলো? থেকে গেল। আর্যরা কোথায় থেকে এসেছিল জানেন? ইরান থেকে। কোথায়? ইরানের ইউরাল পর্বত আছিল, ইউরাল পর্বতের নাম শুনেছেন? ইউরাল পর্বতের মধ্যবর্তী জায়গা থেকে তারা এসেছেন, যেটা মূলত ইরান ও মধ্য এশিয়ার মধ্যে অবস্থিত। ইরান এবং কি মধ্য এশিয়ার মধ্যে অবস্থিত। তারা কোথায় থেকে? ইরান থেকে আসলো আমাদের দেশে। তারা একটা ধর্মমত পালন করলো, কোনটা? সনাতন। এজন্য পরীক্ষা আসে আর্যদের ধর্মগ্রন্থের নাম। আর্যরা কোন ধর্মের ছিলেন? সনাতন ধর্ম। পাশাপাশি আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল কি বলেন তো? বেদ। কি ছিল? বেদ। তারা কোথায় থেকে এসেছে? ইউরাল পর্বত থেকে এসেছে। তো এই দুটো জাতিগোষ্ঠী আমরা আগে থেকে অনার্য, কালো থাকুক বা সাদা থাকুক বা যে থাকুক না কেন, এবং আর্যরা আসলো। আসার পর দুটো বিবাহ বন্ধন আবদ্ধ হলো, হওয়ার পর এখানে আর একটা নতুন জাতিগোষ্ঠীর জন্ম হলো, তার নাম হচ্ছে শঙ্কর। কি হলো? শঙ্কর। কেন বা আমাদের শঙ্কর বলা হয়? এর মূল কারণ হচ্ছে সাদা এবং কালো, ফর্সা, বেটে, খাটো সবগুলো এখানে সংমিশ্রণ ঘটেছিল। কি ঘটেছিল? সংমিশ্রণ ঘটেছিল। আপনি যদি আমেরিকার দিকে তাকান, দেখেন তারা প্রত্যেকটা মানুষ লম্বা সুঠামদের অধিকারী, চুলগুলো সাদা সাদা, তাই না? আপনি ইউরোপের দিকে তাকান, সবাই একে সেম প্রায়, চুলগুলো লাল। আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, চোখগুলো ভিন্ন, নাকগুলো কেমন কেমন জানি লাগে, তাই না? যে দেখবেন তুর্কি সিরিজগুলো দেখলে টের পাবেন। এরপর আপনি থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, দূর প্রাচ্যের দিকে তাকান, চীন, জাপান, কম্বোডিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা সবাই ছোট ছোট, দেখতে অনেক কিউট, নাকটা হালকা বোসা মোটা, দেখতে অনেক কিউট, চুলগুলো কালো, একই রকম। দুই বোনকে আলাদা করা যায় না, দুই ভাইকে আলাদা করা যায় না, তাই না? আপনি আফ্রিকার দিকে তাকান, সবাই কালো, তাদের চুলগুলো কুকরানো। কিন্তু আপনি এই ভারতের দিকে তাকান, ভারতীয় উপমহাদেশের দিকে তাকান, কারোর সাথে কারো মিল আছে? সামান্য, খুবই কম। আপন ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যেও কোনো চেহারার অত বেশি মিল নাই। কেন নাই? এই জন্যই আমাদের শঙ্কর বলা হয়, তাই না? শঙ্কর আরো কি জন্য? আমাদের গায়ের রং না সাদা না কালো, শ্যামলা। কেন শ্যামলা? ওই সাদা কালা একসাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে আমাদের শ্যামলা বানিয়ে ফেলেছে। এই জন্য দেখেন আমরা কি শ্যামলা রং না? শ্যামলা রং। আমরা যত বেশি ফর্সা হই না কেন, আমাদের মধ্যে একটা লালচে ভাব থেকে যায়। এটা কোথায় থেকে? এই আর্য এবং অনার্য থেকে আমরা পেয়েছি। এই জন্য বলা হয় বাঙালি জাতি কি নামে পরিচিত? শঙ্কর জাতিগোষ্ঠী। মনে রাখেন, তিন ভাবে প্রশ্ন আসে। বাঙালি জাতি কি নামে পরিচিত? শঙ্কর। বাঙালিদের আদি পুরুষ, আদি পিতা কারা? আর্যরা। আর বাঙালিদের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। তিন রকমের প্রশ্ন আসে, তিনটা যেন আলাদা আলাদা না হয়। তবে একটা খুশির কথা হচ্ছে, আমরা আবার সারা বিশ্বের সবচেয়ে বেশি লাস্যময়ী, সুন্দর। বুঝেছেন? সারা বিশ্বের মধ্যে কি সবচেয়ে অ্যাকসেপ্টেড। আপনি সাদা যদি কালোর কাছে যায়, পছন্দ করে না। কালো যদি সাদার কাছে আসে, পছন্দ করে না। কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ হয়। কিন্তু আমরা কোন অঙ্গ? শঙ্করাঙ্গ, তাই না? আমরা শঙ্করাঙ্গ হলেও কি সারা বিশ্বের মধ্যে আমাদের বলা হয় সবচেয়ে সুন্দর জাতি।
তো শঙ্কর হই কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মধ্যে যে ভাবটা আছে, চেহারা যে আমাদের মাধুর্যতা আছে, অন্য কোনো জাতির মধ্যে নেই। যে সাদা তার বিশ্রী দেখা যায়, যে কালো তারও অন্যরকম দেখা যায়, কিন্তু আমাদের চেহারাটা কি অন্যরকম না? অন্যরকম। কিন্তু এই জন্য বলা হয় দক্ষিণ এশিয়ার দেশের যারা আছে সবগুলো, দক্ষিণ এশিয়ার মানুষরা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষের মধ্যে অন্যতম। ক্লিয়ার সবাই? এবং এটা আমরা অহংকার করে বলতে পারি, আমাদের অ্যাকসেপ্টেন্স সব জায়গায় আছে। আমরা আফ্রিকাতে গেলেও আমাদের তারা গ্রহণ করে, আমরা যদি আমেরিকাতে যাই তারাও আমাদের গ্রহণ করে, কোনো ঘৃণা করতে পারে না। আর তাই কিছুদিন পর পর দেখেন প্রেমের টানে সুদূর চীন থেকে আসলো উমুকে তুমুক, তাই না? বাংলাদেশে প্রেমের টানে জাপান থেকে আসে, প্রেমের টানে কোরিয়া থেকে আসে, প্রেমের টানে ইউরোপ থেকে আসে। কেন আসে জানেন? তাদের ওগুলো একঘেয়েমিতা ভালো লাগে না, তারা আমাদেরকে বেশি পছন্দ করে। ক্লিয়ার? সো প্রেমের টানে এই জন্যই আসে, আমাদের কি চেহারার মধ্যে মাধুর্যতা আছে জন্যই তো আসে। আমরা তো যাই না কারো প্রেমের টানে, যাই যাই না, কিন্তু আমরা যাই না। দুই একজন গেছে, ওরা খ্রিস্টান টিস্টান বিয়ে করেছে, এটা আলাদা ব্যাপার। এনিওয়ে, তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন দেখেন, 7-8টা প্রশ্ন এখান থেকে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা শেষ সবার। এবার আমরা চলে আসি, তাহলে বাঙালি জাতির উৎপত্তি কোথা থেকে হলো? অস্ট্রিক থেকে। বাঙালির আদিপুরুষ কারা? আর্যরা। বাঙালি কি নামে পরিচিত? শঙ্কর নামে পরিচিত। আর্যরা কোথায় বসবাস করেছিল? বিসিএস এ চলে আসছিল। আর্যরা ইউরাল পর্বতে বসবাস করেছিল, যেটা মধ্য এশিয়া এবং কোথায় অবস্থিত? মধ্য এশিয়া এবং ইরানে অবস্থিত। আর্যরা কোন ধর্ম ছিল? সনাতন। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি বাঙালি জাতির উৎপত্তি গেল। তা বাঙালি জাতির পর কি আসার কথা? বাংলা ভাষা আসার কথা। তার আগে আপনাদেরকে একটু ছবিটা দেখাই। এই যে দেখেন 4টা জাতিগোষ্ঠী। হুম, কি ছিল? নেগ্রিটো আফ্রিকান জাতি, অস্ট্রিক আমরা এখান থেকে জন্ম, ঘৃণা করার কোনো কারণ নেই, এদের থেকে আমরা আসছি। এরপর হচ্ছেন কি? দ্রাবিড়, তাদেরকে খুবই ভয়ঙ্কর ছিল, যোদ্ধা জাতি ছিল। তারপর হচ্ছে ভর্সিনীয় বা মঙ্গোলীয়। 4টা জাতিগোষ্ঠী এই 4 রকমের চেহারা নিয়ে এসেছে, আর এইগুলো সব এক জায়গায় হয়ে মিক্সার হয়ে আমরা আজকের শঙ্কর জাতিতে পরিণত হয়েছি। ক্লিয়ার? এরপর আসি, এখান থেকে আপনাদের জন্য কি আছে? এক কথা উত্তর আছে বেশ কিছু, যদি চান আপনারা এক কথা উত্তর এখান থেকে পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সেটাও আছে। আপনাদেরকে বেশি করে বোঝানোর জন্য আমি এখানে এক কথা উত্তরটাও আর বেশি করে নিয়েছি, চাইলে আপনারা পড়ে ফেলতে পারেন। অনেক কয়টা আছে এক কথা উত্তর। এবার আসি আমরা তথ্য কণিকার মধ্যে যা যা ওখানে পড়িয়েছি, এগুলোকে নতুন করে নিয়েছি। কয় ভাগে ভাগ ছিল? 2 ভাগে, প্রাক আর্য, অনার্য। আর্য পূর্ব জনগোষ্ঠী কত ভাগে ছিল? 4 ভাগে। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্সিনীয়। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক থেকে। আর্যদের আদি নিবাস ইউরাল পর্বত। ধর্মগ্রন্থের নাম বেদ। কোন ধর্ম ছিল? সনাতন। এইবার আমাদের কি গেল? বাঙালি, আমাদের বাঙালি উৎপত্তি গেল। আমরা এখন বাংলার দিকে চলে আসতেছি। বাংলা শব্দের উৎপত্তি কোথায় হলো? অনেকের মধ্যে আমি যদি এটা ছাড়া আপনাদেরকে পড়া ধরি যে আসলে বাংলা শব্দ কই থেকে আসছে, ম্যাক্সিমাম গুলো কি করবেন? ভুল করবেন। কেউ বলেন তো দেখি, বাংলা শব্দের উৎপত্তি হচ্ছে কোথায় থেকে? আপনাদের আনমিউট করা নেই? আচ্ছা, আমি দিচ্ছি আনমিউট করে। বলেন, বাংলা শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে? বলেন বলেন। ইন্দো ইউরোপীয়। দেখছেন পারেন। আচ্ছা, ইকো হচ্ছে মনে হচ্ছে, মিউট করে দিচ্ছি। কারোই হয় নাই, ঠিক আছে, কারোই হয় নাই। অর্থাৎ আমরা আজ পর্যন্ত জানিয়ে না বাংলা শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। আসি আমরা, বাংলা শব্দটা প্রথমে যে নামে ছিল, বাংলা শব্দ প্রথমে ছিল অং। অং থেকে হয়ে গেল বং। বং থেকে হয়ে গেল বঙ্গ। বঙ্গ থেকে হয়ে গেল বঙ্গাল। বঙ্গাল থেকে হয়ে গেল বাংলা। দেখেন এর এর ঠিক চেঞ্জটা একটু দেখেন খেয়াল করে, কতগুলো পথ পাড়ি দিয়ে বাংলা শব্দ এসেছে। কিন্তু বাংলা শব্দটা কোন শব্দ, এটা পরীক্ষা দিয়েছিল ব্যাংকে, কেউ পারে নাই। বাংলা শব্দটা হচ্ছে চীনা শব্দ। কোন শব্দ? চীনা শব্দ।
চীনা শব্দ অং থেকেই মূলত বাংলা এসেছে, বাংলা অং বং বঙ্গ বঙ্গাল বাংলা। ঠিক আছে, সো আজকের পর যেন এই ভুলটা না হয়, চীনা শব্দ এটা। এর অর্থ হচ্ছে জলাভূমি। কি নাম? অর্থ হচ্ছে জলাভূমি। অর্থাৎ প্রাচীনকালে এই আমাদের অংশটা, আমাদের বাংলাদেশটা ছিল জলাভূমি। মানে আমরা তো জানি আমাদের দেশের 3 ভাগে বিভক্ত যদি করি, 20% জায়গা শুধু পুরাতন, বাকি 80% কি নব্যপ্লাবন ভূমি। এই যে জলাভূমি কেন ছিল? এই নব্যপ্লাবন ভূমিগুলো তো আগে জল ছিল, পানি ছিল, সাগর ছিল, নদী ছিল। এই জন্য এটাকে চীনারা কি ডাকতো? জলাভূমি বা অং নামে ডাকতো। এই জন্য অং থেকেই মূলত বাংলার উৎপত্তি। তাহলে অং শব্দটি চীনা শব্দ থেকে এসেছে। চীনা শব্দ বং, বঙ্গ থেকে বঙ্গ, বঙ্গ থেকে বঙ্গাল, বঙ্গাল থেকে বাংলা। তো এখানে দেখেন এই যে চীনা শব্দ অং, যার অর্থ জলাভূমি, পরিবর্তিত হয়ে বঙ্গ, বঙ্গ থেকে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে কিসে? বঙ্গাল থেকে বাংলায় রূপান্তরিত হয়েছে। আর বাংলাদেশবাসক শব্দ যে গ্রন্থের সর্বপ্রথম ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইনে আকবরী নামক গ্রন্থে। কোথায়? আইনে আকবরী নামক গ্রন্থের সর্বপ্রথম। আইনে আকবরী কে লিখেছেন? আবুল ফজল। কে লিখেছিলেন এটা? আবুল ফজল এই আইনে আকবরী নামক বই লিখেছিলেন। কার অনুসরণে? সম্রাট আকবরের সম্মানার্থে তিনি আইনে আকবরী নামক বইটা লিখেছিলেন। সো এখানে তিনি সর্বপ্রথম বাংলা শব্দের, দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেছিলেন। আর বাংলাদেশ নামকরণ সর্বপ্রথম কে ব্যবহার করে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম তিনি একটা শব্দ উচ্চারণ করেন, মূলকী বাঙ্গালা। মূলক মানে হচ্ছে দেশ, আর বাঙ্গালা মানে বাংলা। সুতরাং সেটাকে যদি একসাথে করি তাহলে বাংলাদেশ। কি হবে? বাংলাদেশ। তাহলে সর্বপ্রথম বাংলার নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, মূলকী বাঙ্গালা নামে, যার অর্থ হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশ কিন্তু আজকে থেকে আসে নাই, অনেক আগে থেকে বাংলাদেশ নামটা চলে এসেছে। তাহলে এতটুকু আশা করি আপনাদের কোনো সমস্যা নেই বা কনফিউশন নেই। তাহলে বাংলা শব্দের পরে পরে কি আসার কথা বলেন তো? বাংলা ভাষা, তাই না? বাংলাদেশ আসলো, বাংলা শব্দ আসলো, এখন বাংলা ভাষাটা আমরা দেখি কিভাবে আসলো। দেখেন বাংলা ভাষার কথা এখানে যদি দেখি, প্রাচীন ভারতীয় আর্যরা এটা প্রথমে কি ভাষা ইউজ করেছিল দেখেন। প্রাকৃত বা মধ্য ভারতীয় আর্য। এই মধ্য ভারতীয় আর্য 3 ভাগে বিভক্ত হয়ে গেল: সংস্কৃত ভাষা, প্রাচ্য প্রাকৃত এবং পালি। তো সংস্কৃত এবং পালি ওখানে স্টপ হয়ে যায়। প্রাচ্য প্রাকৃত ভাষাটা 2 ভাগে ভাগ হয়। যারা পূর্বের দিকে বসবাস করতো তাদেরকে পূর্বী বলতো, যারা পশ্চিমের দিকে বসবাস করতো তাদেরকে পশ্চিমী প্রাচ্য বলতো। তো 2 দিকে বসবাস করলে 2 রকমের ভাষা তাদের কি প্রচলন ছিল। আমরা যেহেতু পূর্ব দিকে অবস্থান করি, তাই না? পূর্বের দেশ না আমরা? পূর্বের দেশ। এই যে পূর্বের দেশ হওয়ার কারণে আমরা পূর্বী হিসেবে আখ্যায়িত হই। এই পূর্বী ভাষাটা পরবর্তীতে একটু চেঞ্জ হয়ে মাগধী বা গৌড়ীয় অপভ্রংশ ভাষায় রূপান্তরিত হলো। এই গৌড়ীয় অপভ্রংশ থেকেই মূলত 4টা ভাষার উৎপত্তি: বাংলা, আসামি, উড়িষ্যা এবং হিন্দি। এই যে বিসিএস এ চলে আসছিল, নিচের কোন ভাষা বাংলা ভাষার সমগোত্রীয়? এক একজনের দাঁত ভেঙে গিয়েছিল, কখনোই পড়ে নাই। এজন্য এটাকে নতুন করে নিয়েছি যাতে পড়ে ফেলেন। শুধু আপনার 11 থেকে 20তম গ্রেড না, যে কোনো পরীক্ষার জন্য, বিসিএস থেকে শুরু করে সব পরীক্ষার জন্য আপনাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার সমগোত্রীয় কোনটা? আসামি, উড়িষ্যা এবং হিন্দি, এরও আমাদের সমগোত্রীয়। তাই দেখেন আমরা কিছু কিছু আসামি ভাষা বুঝি, বুঝি না? হিন্দি ভাষা অনেকটা বুঝি। কেন বুঝি? তাদের সাথে আমাদের মিল আছে। কিছুটা চেঞ্জ হয়ে গিয়ে তাদের ভাষাগুলো তৈরি হয়েছে। আমরা আমরা বলি, তাই না? আর হিন্দিতে কি বলে? মেরা, তাই না? হাম। উত্তরবঙ্গে যান, হাম শব্দটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে হামার, হামার বাড়ির যান, তাই না? রংপুরে মানুষ বলে কি হামার বাড়ির যান, বলে না? এটাই দেখেন হিন্দিতে হাম হয়ে গেছে। অর্থাৎ এজন্য কিছু কিছু অল্প চেঞ্জ হয়ে হিন্দি, বাংলা এবং উড়িষ্যা ভাষা বা আসামি ভাষা, আসামিজ ভাষা যেটা বলা থাকে, আসামিয়া বা অহমিয়া ভাষা তৈরি হয়েছে। সো এখানে তাহলে 4টা ভাষা হলো কোথা থেকে? গৌড়ী অপভ্রংশ থেকে বা মাগধী প্রাকৃত থেকে এই 4টা ভাষা এসেছে। তাহলে এরপরে যেন বিসিএস আসলে আর কেউ যেন ভুল না করেন।
এবার আমরা দেব বাংলা শব্দের উৎপত্তি। বাংলা দেখলাম, বাঙালি জাতি দেখলাম, বাংলা ভাষা দেখলাম, এবার বাংলা শব্দের উৎপত্তি দেখব। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন বইয়ে? পরীক্ষা আসে। বঙ্গদেশের নাম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। কিসের? বঙ্গদেশের। এই যে বাংলাদেশের যে কথা বলি, এই বঙ্গদেশের নাম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামক বইয়ে। সোমাইয়া, কি ঘুম ধরেছে? একটু চোখ বন্ধ করে আসেন, যান চোখে পানি দিয়ে আসেন। তারপর আসেন, সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ আছে কোথায়? ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। কোথায়? বাঙালির ইতিহাস গ্রন্থে সুপ্রাচীন বাঙ্গা বা বঙ্গদেশের নাম উল্লেখ করা আছে। এগুলো কিন্তু অনেক রিচ তথ্য, বিসিএস এ সবচেয়ে বেশি আসে। তারপর আপনাদের জন্য আমি নিয়েছি, যেন আপনারা ঠেকে না যান কোথাও, যে পরীক্ষা যেভাবে আসুক, যত কঠিন হয়ে আসুক না কেন, কোনোভাবে যেন ভুলভাল না হয় আপনাদের পরীক্ষায়। এবার আমরা আসি বাংলার প্রাচীন শাসনামলের দিকে। বাংলার প্রাচীন শাসনামল, বাংলা গেল, বাংলা ভাষা গেল, বাঙালির উৎপত্তি গেল, অবশ্যই আমাদের এখন কি দরকার? বাংলার প্রাচীন শাসনামল দরকার। সো বাংলার প্রাচীন শাসনামলটা আমি জাস্ট আপনাদের 5 মিনিট একটু বুঝাবো, একটু চোখ বন্ধ করে শুনবেন, তারপরে দেখবেন সব মনে আসতেছে। ওকে, প্রথমে আসি খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব বলতে যীশু খ্রিস্টের জন্মের আগে। তখন সালগুলোকে উপর থেকে নিচের দিকে গণনা করা হতো, উপর থেকে নিচের দিকে আসতো। 1999, 998, 997 এইভাবে গণনা করা হতো সালগুলোকে। তো খ্রিস্টপূর্ব 327 অব্দে গ্রিক বীর আলেকজান্ডারের নাম সবাই শুনেছেন, তাই না? এই গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করেন। শুধু একবার না, তিনি অনেকবার এখানে এসেছেন, আমাদের আক্রমণ করেছেন, আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আবার চলে গেছেন, আবার আক্রমণ করেছেন, আবার চলে গেছেন। মানে আমরা তাদের ব্যবহার্য পণ্য ছিলাম আর কি, এরকম আর কি। তো 327 অব্দে এই গ্রিক বীর আলেকজান্ডার আমাদের ভারতবর্ষে আসেন, আক্রমণ করে সকল সম্পত্তি নিয়ে চলে যান। চলে যাওয়ার পরে তিনি 325 অব্দে মৃত্যুবরণ করেন কোথায়? ব্যাবিলনে। মনে রাখবেন, 327, 325 মানে 2 বছর পর। খ্রিস্টপূর্ব বলতে তারিখগুলো নিচের দিকে আসবে উপর থেকে। ব্যাবিলনে মৃত্যুবরণ করেন, কিন্তু তিনি যাওয়ার আগে, যাওয়ার পরে তিনি যেটা করেছিলেন, এই বাংলাকে বা এই ভারতকে দেখার জন্য একজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। তার নাম ছিল সেলিউকাস। কি নাম ছিল? সেলিউকাস। তো বলেন, আপনার উপরে যদি বারবার নির্যাতন হয়, আপনি কি মাথাছাড়া দিবেন না? অবশ্যই দিবেন। কত সহ্য করা যায়? রেভলিউশন কেন হয়? অত্যাচারের মাত্রা যখন চূড়ান্ত আকার ধারণ করে, মানুষ যখন সহ্য করতে পারে না, তখন একটা রেভলিউশন বা বিপ্লব হয়। এটা ঠিক আমাদের ক্ষেত্রে ঘটেছিল। তখন মূলত এই ভারতের শাসন তো এরকম ছিল না, নামে মাত্র রাজা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তার সভাকবি বা তার পরামর্শক হিসেবে একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল চাণক্য। কি নাম ছিল? চাণক্য। এই চাণক্যই কিন্তু কৌটিল্য নাম ধারণ করে তার বই লিখেছিল কৌটিল্যের অর্থশাস্ত্র। ক্লিয়ার? তো চাণক্যের সাথে তিনি পরামর্শ করলেন যে সে তো বারবার আসে আর আমাদের টাকা পয়সাগুলো সব নিয়ে যায়, আমরা কিছুই বলতে পারি না, এটা তো হতে পারে না। সুতরাং যেহেতু আলেকজান্ডার মারা গেছেন, তো তার যে সেনাপতি সেলিউকাস আছেন, চল তারে ধরে আগে সাইজ বানাই দেই, দেওয়ার পর আমরা কি করি? আমাদের শাসনভার এখানে তৈরি করি। যেই কথা সেই কাজ। সেলিউকাসকে দুজন মিলে পরাজিত করে ফেলার পর ভারতের ইতিহাসে প্রথম বংশ মৌর্য বংশের আবির্ভাব ঘটায় কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি বেশি দিন টিকতে পারেন নাই, কিন্তু মৌর্য বংশের সবচেয়ে ভয়ানক একজন শাসক চলে আসেন, সম্রাট অশোক। নাম শুনেছেন তো নাকি? প্রশ্ন আসে একটাই, আপনারা পান, সেটা হচ্ছে কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গের যুদ্ধ, তাই না? এই প্রশ্নটাই শুধু পান, কিন্তু সম্রাট অশোক তার চেয়েও বেশি ভয়ানক ছিলেন। তিনি মূলত আসেন সম্রাট অশোক হয়ে, পুরো ভারতের অধিপতি নিজেকে ঘোষণা করেন। তিনি এত বেশি শক্তিশালী ছিলেন, তার কথা বলার মতো ওই সময় পুরো ভারতে কেউ ছিল না। কথিত আছে তিনি এতটাই ভয়ানক ছিলেন এবং হিংস্র ছিলেন যে শুধু ক্ষমতার জন্য তিনি তার 99 জন ভাইকে মেরে ফেলেছিলেন, হত্যা করেছিলেন সম্রাট অশোক।
কলিঙ্গ রাজ্যকে বলল, এখানে ছবি থাকতে পারে, দেখি আছে কিনা। কলিঙ্গ রাজ্যকে বলল যে তোমরা আমার বশ্যতা স্বীকার করো, কারণ আমি পুরো ভারতের অধিপতি। কিন্তু কলিঙ্গ রাজ্য ওই সময় অনেক বেশি ডেভেলপ ছিল, এই সময় যেটা কল্পনা করা যায় না। সেই সময় তারা তাদের সৈন্যবাহিনীদেরকে পর্যন্ত, ঘরের মেয়েদেরকে পর্যন্ত সৈনিক প্রশিক্ষণ দিয়েছিল, এতটা ডেভেলপ ছিল, অনেক বেশি উর্বর রাজ্য ছিল। তো তখন তারা বলেছে, না আমরা তোমার কথা শুনবো না, আমরা আমাদের মতোই কি করব, পরিচালিত হব। সম্রাট অশোকের এটা গায়ে লেগে যায়। কি অবস্থা, আমি এত বড় রাজ্যের অধিপতি, আমাকে তারা মানবে না, এটা তো হতে পারে না। সম্রাট অশোককে কলিঙ্গ রাজ্য রাজা এক প্রকার অপমান করেন। তখন তিনি সিদ্ধান্ত নেন যে আমি কলিঙ্গকে ধ্বংস করব। তো দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় কলিঙ্গ রাজ্য ছিল। এই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রাত্রের আধারে সম্রাট অশোক আক্রমণ করে বসে। এই পরিমাণ মানুষকে সেখানে মেরে ফেলেছিল তিনি, যে কথিত আছে তিনি 1 লাখ বা 2 লাখের মতো মানুষকে মেরে ফেলেছিলেন কলিঙ্গ রাজ্যের। অর্থাৎ এই পরিমাণ মানুষ তিনি মেরে ফেলেছিলেন, 1 থেকে 2 লাখের মতো এরকম আছে। অনেকের মতান্তর আছে 1 লাখ বা 2 লাখ। অর্থাৎ কলিঙ্গ রাজ্যের একটা মানুষকেও তিনি জীবিত রাখতে দেন নাই। পরিস্থিতি এমন ছিল যে মানুষের জন্য মাটিতে পা ফেলার জায়গা ছিল না লাশের ক্ষেত্রে। এই জায়গাতে সম্রাট অশোক কি হলেন, ভেঙে পড়লেন। তিনি রাগের বশবর্তী হয়তো এই কাজটা করেছিলেন নাকি। জেদ করে তো মানুষ বাজে কাজগুলো করে, করে না? আমরা মোবাইল ভাঙি কেন, জেদ করে ভাঙি না? পরে আফসোস করি কি জন্য যে মোবাইলটা ভাঙলাম। হাঁড়ি পাতিলও ভেঙে ফেলি অনেক সময়, মেয়েরা তো দিব্যি সব ভেঙে ফেলে। ভাঙার পরে আবার আফসোস করে যে কেন যে ভাঙলাম। কারোর সাথে রাগ করলেন, তাকে একটা থাপড় দিলেন, পরে আবার কি করেন, আফসোস করেন করেন যে কেন যে থাপড়টা দিলাম। ঠিক এমন হয়েছিল। তিনিও পরে যখন দেখে এই মানুষগুলোর হাহাকার, এখন তো গুলি করে বোমবাস্ট করে মানুষকে মেরে ফেলতে পারে, তখন তো চাকু ছাড়া কোনো উপায় ছিল না। তো মানুষগুলো হাহাকার কান্নাকারি তাকে কি করে দেয়, পাগল বানিয়ে দিয়েছিল। তিনি তখন এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আর জীবনে কোনো যুদ্ধে অংশগ্রহণ করব না, করব না তো করব না। আমি এখন হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করব। কি করব, বৌদ্ধ ধর্ম গ্রহণ করব। তখন এই শান্তির ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তিনি এই যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যেটা আপনার ইতিহাসে পড়েন। অশোকের পর মৌর্য বংশে তেমন আর কিছু শাসক ছিল না। তারপরে চলে আসলো গুপ্ত বংশ। গুপ্ত বংশের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মূলত মোটামুটি ভাবে কি করেছেন, শাসন করেছেন। গুপ্তর পরে চলে আসলো গৌড় বংশ। গৌড় বংশের একজনেই শাসক ভালো ছিলেন, তিনি ছিলেন রাজা শশাঙ্ক। শশাঙ্কের পরে পরে যখন তিনি মৃত্যুবরণ করলেন, পুরো ভারত জুড়ে আবার শাসকের খরা দেখা দিল। প্রায় 100 বছরের মতো পুরো ভারতে কোনো শাসক ছিল না। ইতিহাসে এটাকেই কি বলে, মাৎসন্যায়। 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো শাসক ছিল না, ভালো কোনো শাসক। বড় রাজারা ছোট রাজাদেরকে গিলে ফেলতো, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে ফেলে। এই জন্য এই সময়টাকে মাৎসন্যা হিসেবে আখ্যায়িত করা হলো। পরবর্তীতে নতুন একজন রাজার আবির্ভাব হলো, রাজা গোপাল পাল। পাল বংশ প্রতিষ্ঠিত হলো। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ আসলো পাল বংশ, রাজা গোপালের হাত ধরে। গোপাল কিন্তু কোনো রাজা ছিল না, সাধারণ একজন ছেলে ছিল। তার হাত ধরেই পাল বংশের আবির্ভাব। প্রায় 400 বছর পাল বংশ শাসন করলো। এরপরে সেন বংশ। সেন বংশের লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে, বখতিয়ার খলজির মাধ্যমে বাংলার ইতিহাসে মধ্যযুগের আবির্ভাব হলো। বখতিয়ার খলজি 1204 সালে। মধ্যযুগে খলজি থেকে শুরু করে সুবেদার, সুবেদার থেকে নবাব, নবাব থেকে মুঘল, মুঘল থেকে আবার নবাব, তারপর সুবেদার দিয়ে নবাব হয়ে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমরা চলে গেলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে 1857 সাল পর্যন্ত আমাদের 100 বছর শাসন করলো। সিপাহী বিদ্রোহ হলো। সিপাহী বিদ্রোহ মেনটেন করতে না পারার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত ঘোষণা করে রানী ভিক্টোরিয়া আমাদেরকে নিয়ে নিল ইংল্যান্ডের অধীনে। চলে গেলাম আরো 90 বছরের জন্য ইংল্যান্ডের অধীনে। 1947 সালে অবশেষে ভারত শাসন আইনের মাধ্যমে ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র হলো। পাকিস্তানের সাথে লড়াই করলাম 24 বছর, করে বাংলাদেশ জন্ম। এখন পর্যন্ত ভারতের সাথে যুদ্ধ করেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের ইতিহাস। ওকে, জাস্ট এটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিলাম। এখন আমরা যদি ইতিহাসে চলে যাই, দেখবেন এগুলো ভর ভর করে মুখস্থ থাকবে।
যেটা বলেছিলাম, আলেকজান্ডার 327 অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 325 অব্দে তিনি কি করেন? বেবিলনে গিয়ে মৃত্যুবরণ করেন। এই আমি যে ইতিহাসগুলো বললাম, এগুলো কি মানে মাথায় ঢুকছে নাকি মোটামুটি ভাবে একটু ক্লিয়ার হয়েছেন, না হন নাই? একটু কথাবার্তা বলেন। অনেকগুলো স্টুডেন্ট তো আনমিউট করা যাচ্ছে না, তাই আর কি। সো কমেন্টে কথাবার্তা বলবেন একটু, হ্যাঁ? নাহলে তো বুঝতেছি না আপনারা বোঝেন না বোঝেন নাকি আমি শুধু চিল্লাই যাচ্ছি। তো আমার আমার পড়ার স্টাইলে হচ্ছে এটা, আমি আগে আপনাদের ইতিহাস ভুলে যাব, মাথাকে ক্লিয়ার করব, তারপর পড়ায় যাব, তাহলে সব বুঝবেন সহজে। হ্যাঁ, উপকার হয় কিনা আপনাদের এরকম একটু বলবেন সবাই দয়া করে। তো 325 অব্দে তিনি কি করেন? ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশের গ্রিক প্রধানের অবস্থান আমরা দেখি। এই হচ্ছে আলেকজান্ডার। যদিও তার পাথরের মূর্তি দিয়ে যে ছবিগুলো নিয়ে এসেছে, সেইগুলো আমরা এখানে আলেকজান্ডার। তারপর আমরা আসি আলেকজান্ডারের পরে, এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য। এই যে চাণক্য, এটা কি চাণক্য, তার সাথে কি করেছেন? এই চন্দ্রগুপ্ত মৌর্য একসাথে হয়ে মূলত কাকে পরাজিত করেছেন? রাজা সেলিউকাসকে পরাজিত, রাজা সেলিউকাসকে পরাজিত করে তারা কি করে এই ভারতের ইতিহাসে প্রথম শাসন নিয়েছেন। আচ্ছা, তারপরে আসেন গঙ্গারিডই নামে তখন একটা মূলত কি ছিল? রাজ্য ছিল। যদিও আপনাদের 11 থেকে 20 নম্বরের জন্য এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে প্রশ্নগুলো এক কথায় নিয়েছি, এক কথা প্রশ্নগুলো সবাই পড়ে ফেলবেন। যদি আপনাদের শিটে আছে, তারপরও আপনাদের এখান থেকেও আমি দিয়েছি, শিট থেকে পড়লেই হবে। সো আলেকজান্ডার ভারতবর্ষ ত্যাগের পর গ্রিক সেনাপতি কাকে? সেলুইকাসকে পরাজিত করে। দেখেন এই যেটা বলেছিলাম, সেলুইকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কি? পাটলিপুত্র। কি রাজধানী ছিল? তার রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। চাণক্য কি ছিলেন? তার প্রধানমন্ত্রী। চাণক্যের বিখ্যাত গ্রন্থের ছন্দনাম কি ছিল? কৌটিল্য। ওই যেটা আমরা বই পড়ি, কৌটিল্যের শাস্ত্র। এই সেই কৌটিল্য শাস্ত্র চাণক্য তৈরি ছিল। তিনি নিজের নামকে হাইলাইট করে নাই, তিনি নিজের নামকে গোপন রেখে কৌটিল্য নাম ধারণ করে কি করেছেন? তার এই বিখ্যাত বই লিখেছেন। কি? কৌটিল্যের অর্থশাস্ত্র। এটা মূলত শাসন সংক্রান্ত। কখনো কেউ আবার ভুলে এটাকে অর্থ সংক্রান্ত মনে করিয়েন না। রাষ্ট্র শাসন এবং কূটনৈতিক কৌশল সারসংক্ষেপ বইয়ের নাম ছিল কি? অর্থশাস্ত্র। সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে গ্রিক পরিব্রাজক মেগাসথিনিস কার আমলে ভারতবর্ষে আগমন করে? চন্দ্রগুপ্তের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক পরিব্রাজক মেগাসথিনিস ভারতবর্ষে আগমন করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় দেয়, সো ভুল করিয়ে না। এদের শেষে অবশ্য আছে, এটা আমি তখন আলোচনা করার চেষ্টা করবো, পরে এখানে একটু দাগাই দিচ্ছি। তো চন্দ্রগুপ্ত মৌর্য বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক যিনি ছিলেন, তিনি একটু ভুলভাল হতে পারে বা উল্টাপাল্টা হতে পারে, কারণ ওই সময় তারিখগুলো ওভাবে মেজার করা যায়নি। এজন্য এক এক বই এক এক রকমের তারিখ দিয়েছে। তারপর আমি যেটা অথেন্টিক পেয়েছি সেটা এখানে নেওয়ার চেষ্টা করেছি। সম্রাট অশোক ছিলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট। পরীক্ষা আসে, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? সম্রাট অশোক। তার শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানীর সত্তা বিলোপ হয়। তিনি মৌর্য সাম্রাজ্য বাংলা উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করেছিল। সম্রাট অশোক সিংহাসনে আরোহণের কততম বছরে কলিঙ্গ যুদ্ধে জয়ী হন? 8ম বছরে কলিঙ্গ যুদ্ধে জয়ী হন। তিনি বাংলা ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। আমাদের যে বাংলা ভাষা এখন কথা বলি, এটার উৎপত্তি হয়েছিল কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি থেকে। অর্থাৎ এটা আপনাদের পরীক্ষা আসে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। আর ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন কে? সম্রাট অশোক। কে করেন? সম্রাট অশোক ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। এটা পরীক্ষায় আসে। তাহলে এখান থেকে যেগুলো দেখাই দিচ্ছি, দয়া করে এগুলো একটু সবাই কি করবেন? পড়ে ফেলবেন, অথবা লেকচার শিটে যদি থাকে লেকচার শিট থেকে দাগিয়ে নেবেন। এই যে সম্রাট অশোক এবং কাকে? সম্রাট অশোকের ছবি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সম্রাট অশোক, এটা
ভয়ঙ্কর শাসক ছিলেন একজন, ভয়ঙ্কর নির্দয় কিন্তু খুব বিচক্ষণ ছিলেন এই সম্রাট অশোক। তারপর আসেন, তাহলে এই যে এতক্ষণ যা পড়ালাম তার এই তথ্য কণিকা আমি নিয়েছি, যেগুলো পড়িয়েছি। প্রাচীন ভারতের সর্বপ্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, সর্বশেষ সম্রাট বৃহদ্রথ। চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। তারপরে চাণক্যের বই অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত। প্রত্যেকটা কথা, সাউন্ড প্রবলেমটা ভাই, বয়াটা ঠিক করবা না, এই যে ঝামেলা করে। করা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? দেখেন তো, শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে প্লিজ? শোনা তো যায়, কিন্তু ওই যে ডিস্টার্ব করে, এটাই সমস্যা করতেছে আমার। এটা তো আপনার জন্য না, আমার জন্য তো বেশি সমস্যা। আস্তে শোনা গেলে তো আমার কণ্ঠ বেশি জোরে সাউন্ড দিতে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেখি যতক্ষণ শোনা যায়, এরপর আমি যদি চেষ্টা করি যদি চেঞ্জ করা যায়। তাহলে গুপ্ত যুগকে কি বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। ওকে, এরপর আমরা আসি গুপ্ত যুগ থেকে। এই যে একটু আগে আপনাদের বলেছি গুপ্ত যুগ, গুপ্ত রাজ্য, গুপ্ত সাম্রাজ্য কোনগুলো ছিল দেখেন। গুপ্ত সাম্রাজ্যের আগে আমি আপনাদেরকে বলেছিলাম এই যে কলিঙ্গ। এই যে দেখেন, কলিঙ্গ রাজ্য ছিল এইটা, বিশাল রাজ্য, তাই না? কাশ্মীর পর্যন্ত, একবারে কাশ্মীর পর্যন্ত কলিঙ্গ রাজ্য ছিল। ঠিক আছে? এই যে এটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ, মাথা রাখেন। তার মানে ভারতের অর্ধেক অংশ জুড়ে কি ছিল? কলিঙ্গ রাজ্য বিস্তৃতি ছিল। সো এই কলিঙ্গ রাজ্যতেই মূলত কি করেছিল, এতটুকু, এটা 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 এগুলো এগুলো আবার কার অধীনে ছিল? সম্রাট অশোকের অধীনে ছিল। আর বাকি মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা ছিল কলিঙ্গ রাজ্য। এই যে দুই পাশ থেকে আক্রমণ করে মূলত কলিঙ্গকে কি করা হয়েছিল? ধ্বংস করা হয়েছিল। আর পরবর্তী সময় এই পুরো অংশটাই কি হয়ে গেল? পুরো অংশটাই গুপ্ত সাম্রাজ্যের হলো। কলিঙ্গ যেহেতু দখল করে ফেললো সম্রাট অশোক, সম্রাট অশোক দখল করার পরে এটা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। বাংলাদেশ সহ পুরোটাই কি হয়েছিল? গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ যখন সম্রাট অশোক দখল করলো, তার মানে কলিঙ্গ রাজা তো আর থাকলো না। সো এটা বাদ দিয়ে এটা পুরোটাই হয়ে গেল কি? গুপ্ত সাম্রাজ্য। এই জন্য গুপ্ত সাম্রাজ্যকে প্রাচীন ভারতের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তারপর আমরা আসি, গুপ্ত সাম্রাজ্য থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত শ্রীগুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত প্রকৃত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। কখনো এটা পরীক্ষায় আসে না। এবং প্রথম চন্দ্রগুপ্ত থেকে আপনাদের অত বেশি পড়ার দরকার নেই। এই যে একজন কমেন্ট করেছে, স্যার বইয়ে তো বিস্তারিত দেওয়া আছে। দেখি আপনার কমেন্টটা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু বেশি বুঝি তো, সমস্যা এই জায়গায় আমাদের। কে লিখছেন? কমেন্টটা কে করেছেন? লেখাশিরা আরো বিস্তারিত অনেক কিছু দেয়া আছে। আমি যতটুকু বলে যাচ্ছি না, 11 থেকে 20তম গ্রেডের জন্য এটা এনাফ।
আমরা বেশি একটু বুঝলে 1000 গুণ পড়া পরে অল্প একটু কমন পাই, কিন্তু কেউ অল্প পড়ে পুরোটাই কমন পায়। বুঝেছেন তো? আমাদের কি পড়তে হবে কি বাদ দিতে হবে এটার জন্য তো কোচিং এ ভর্তি হয়েছেন। সো যদি পড়েই সব করতে পারতেন তাহলে কোচিং করতেন না, তাই না? সো আমি যা পড়িয়ে যাচ্ছি মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন পরীক্ষার হলে গিয়ে এগুলো কমন পাবেন, বাকিগুলো ফেলে দিতে পারেন। বুঝেছেন আমার কথা? 11 থেকে 20তম গ্রেডে এর বাইরে বেশি প্রশ্ন আসে না। যা বলে যাব সেটাই মনে রাখবেন ভালো করে। তো প্রথম চন্দ্রগুপ্ত থেকে তেমন প্রশ্ন আসে না, প্রশ্ন আসে কোনটা থেকে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে প্রশ্ন আসে। সো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে। তার পাশাপাশি দুটা প্রশ্ন এখান থেকে আসে। প্রাচীন ভারতের নেপোলিয়ন নামে পরিচিত কে? প্রাচীন ভারতের নেপোলিয়ন নামে পরিচিত হচ্ছে সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে বা শ্রেষ্ঠ শাসক কে ছিল? সমুদ্রগুপ্ত। দুটা প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রগুপ্ত থেকে পরীক্ষায় আসে। ওই যে প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলে এটা কিন্তু আসে, প্রচুর আসে। এরপর আমরা আসি সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে 4টা প্রশ্ন আসে। আমরা দেখি বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের এক। তার গুপ্ত বংশের সর্বশেষ শক্তিশালী সম্রাট বা নরপতি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই কয়দিন আগে দেখলাম পরীক্ষা আসছে, চীনা পর্যটক ফা হিয়েন কার আমলে ভারতবর্ষে আগমন করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতবর্ষে আগমন করেন। আহ্নিক গতি এবং বার্ষিক গতি কার আমলে মূলত উদ্ভাবন করা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এই 4টা প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সর্বশেষ শক্তিশালী নরপতি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক ফা হিয়েন কার আমলে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আহ্নিক গতি এবং বার্ষিক গতিকে উদ্ভাবন করেন বা কার আমলে কি আবিষ্কার হয়? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 4টা প্রশ্ন মনোযোগ দিয়ে শেষ করে ফেলবেন। তারপরে আসেন, এই যে চীনা পর্যটক ফা হিয়েনের ছবিটা নিয়েছি, দেখতে পাচ্ছেন? পর্যটকের দাম কেন ছিল ওই সময় বেশি? অনেকের মধ্যে প্রশ্ন থাকে, তাই না? পর্যটকের দাম এই জন্য, ভ্যালু এরকম এই জন্য ছিল, তখন তো আর এরকম বিমান ছিল না, ছিল না কোনো বিমান না কোনো গাড়ি। তারা হেঁটে হেঁটে বিশাল পথ পাড়ি দিত, শুধু হেঁটে। এবং তারা জ্ঞান আহরণ করত, পাশাপাশি জ্ঞান বিলিয়ে যেত। এখনকার মতো কি এত মাস্টার পাওয়া যায়? ভারতবর্ষে কি এত পড়া পড়তে পারতেন? পারেন না, তাই না? তখন এগুলো পারা যেত? যেত না। এগুলো তো অসম্ভব কল্পনা। ওই মানুষগুলো কি করতেন? আসতেন, এগুলো এসে যা শিখে আসতেন আমাদেরকে শিখাই যেতেন, এবং অনেক কিছু এখান থেকেও শিখে যেতেন। তাই এদের ভ্যালু ওই সময় অনেক বেশি ছিল। এজন্য এদেরকে, পর্যটকদেরকে খুব বেশি ওই সময় কি করা হতো? সম্মান করা হতো। আসি, তারপরে আমরা আসি বুধগুপ্ত। একটা প্রশ্ন আসতেও পারে, নাও পারে। হুম গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কে? বুধগুপ্ত। এটা একটু জাস্ট পড়ে নেবেন, আর বেশি কিছু পড়ার দরকার নেই। গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী বাংলা কি হলো? গৌড় সাম্রাজ্য চলে আসলো এবং রাজা শশাঙ্ক ক্ষমতায় চলে আসলো। রাজা শশাঙ্কের সময় আরো একজন কি ছিল? পরাক্রমশালী সম্রাট ছিলেন হর্ষবর্ধন। কে ছিলেন? রাজা হর্ষবর্ধন। আমরা দেখি রাজা শশাঙ্ক থেকে 3টা প্রশ্ন দেয়। স্বাধীন বাংলার প্রথম বাঙালি রাজা কে ছিলেন? শশাঙ্ক ছিলেন প্রথম বাঙালি রাজা ভারতের। গৌড় রাজ্যের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। মহাসামন্ত কার উপাধি? রাজা শশাঙ্কের। রাজা শশাঙ্কের সময় কি ছিল? রাজধানী মুর্শিদাবাদ থেকে তিনি কর্ণসুবর্ণ, পরীক্ষা প্রশ্ন আসে, রাজধানী মুর্শিদাবাদ থেকে কর্ণসুবর্ণতে স্থানান্তর করেন কে? রাজা শশাঙ্ক। তারপরে আসেন হর্ষবর্ধনের সাথে তিনি কি করেছিলেন? মোকাবেলা করেছিলেন, করার পর তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আসেন রাজা শশাঙ্কের ছবি দেখাচ্ছি। এই যে দেখেন, পুরো ভারতের অধিপতি ছিলেন, মানে পুরোটাই তিনি তর পরবর্তী নিয়েছিলেন। গুপ্ত সাম্রাজ্যের যতটুকু বাকি ছিল সেটাও তিনি নিয়ে পুরো ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে পুরোটার অধিপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। কে ছিলেন? রাজা শশাঙ্ক। তারপর আমরা আসি, তাকে বলা হয় কি? মহাসামন্ত। বলেছিলাম একটু আগে যে মহাসামন্ত বলা হয় কাকে? রাজা শশাঙ্ককে। বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে কাকে অভিহিত করেছেন? শশাঙ্ককে। শশাঙ্ক বৌদ্ধ ধর্মকে কি করতে পারেন নাই? পছন্দ করেননি, বা বৌদ্ধ ধর্মকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন নাই। এই জন্য তাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কে আখ্যায়িত করেছেন? হিউয়েন সাং। কে হিউয়েন সাং কে ছিলেন? হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক ছিলেন। আমরা এটা দেখবো একটু পরে। তারপর আসেন
606 সালে রাজ্যবর্ধন শশাঙ্কের হাতে নিহত হলে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন। দুইজনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। রাজ্যবর্ধনকে শশাঙ্ক মারার কারণে হর্ষবর্ধন আর শশাঙ্ক কি হয়, শত্রুতে পরিণত হয়। তার সিংহাসনে আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি হর্ষাব্দ নামক সাল গণনার প্রচলন করেন। পরীক্ষা আসে, হর্ষাব্দ সাল গণনা কে করেন? হর্ষবর্ধন। শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন গৌড় রাজ্য দখল করেন। কি করেন? গৌড় রাজ্য দখল করে ফেলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার রাজত্বকালে কোথায় এসেছিলেন? বাংলায় এসেছিলেন। এরপর হর্ষবর্ধনের আরো গুরুত্বপূর্ণ কিছু অবদান আছে এই বাংলার ক্ষেত্রে। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। দেখেন, এই যে এটা এটা পুরোটা অধিকার কার ছিল? হর্ষবর্ধনের ছিল। হ্যাঁ, পরবর্তীতে হর্ষবর্ধন আহ শশাঙ্ক মৃত্যুর পরে এটাও তার কি করে ফেলে? হর্ষবর্ধন দখল করে ফেলে। পুরো অধিপতি হয়ে যান হর্ষবর্ধন। কনৌজ ছিল ওই সময় রাজধানী, দরকার নেই। নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সম্রাট হর্ষবর্ধন। মাথা রাখেন, হর্ষবর্ধন প্রথম জীবনে ছিলেন হিন্দু, পরবর্তীতে তিনি কি ছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ওই সময় আসলে এরকম ম্যাক্সিমাম করেছিল। প্রথমে হিন্দু ছিলেন, তারপরে কি করেছেন তিনি? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ওই যে পর্যটকরা আসতো, ইনফ্লুয়েন্স করতো, চায়নারা আসতো, ইনফ্লুয়েন্স করতো, তাদের ইনফ্লুয়েন্সে কি করতো? ধর্মকে চেঞ্জ করে ফেলতো। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় থেকে 3টা প্রশ্ন আসে। কার মৃত্যুর পর মাৎস্যন্যায় সৃষ্টি হয়? শশাঙ্কের মৃত্যুর পর। কত শতক থেকে কত শতক পর্যন্ত ছিল? 7ম থেকে 8ম শতক। 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কি ছিল? মাৎস্যন্যায় ছিল। মাৎস্যন্যায়ের অর্থ কি? বিশৃঙ্খল অবস্থা। সেটা একটু আগে বলেছিলাম। যখন পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলো গিলে খায়, তখনই হয় মাৎস্যন্যায়। আর এই মাৎস্যন্যায়কে দূর করার জন্য বিশিষ্ট ব্যক্তি গোপালকে নেতা নির্বাচন করা হয়। গোপালের নির্বাচন নিয়ে বেশ কিছু তথ্য আছে। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করে যে রাজা গোপাল যে রাজ্যে ছিলেন, সেই রাজ্যে এক সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী না, পেতনি বলবো নাকি, ভূত। এই ভূত বা পেতনি বা রাক্ষসী ছিলেন। সে রাক্ষসী কি করতেন? প্রত্যেকদিন একজনকে খেয়ে ফেলতেন। কি করতেন? একজনকে খেয়ে ফেলতেন। তো এই পর্যায়ে গিয়ে কার কার ভারে পড়ে? গোপালের ভারে পড়ে যায় কি? এই সন্ন্যাসীকে মোকাবেলা করার জন্য। তো গোপালকে পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দেওয়ার পরে গোপাল যায়। যাওয়ার পর পরের দিন সকালবেলা গোপালের লাশ আনার জন্য কি করা হয়? সেখানে যাওয়া হয়। গিয়ে দেখে গোপাল বেঁচে আছে এবং বহাল তবিয়তে আছে। তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বেঁচে আছো, কারণ এই রাক্ষসীর হাত থেকে তো বাঁচা সম্ভব নয়। তখন তিনি বলেছে যে আর কখনো এই রাক্ষসী আমাদের খেতে আসবে না। যেমন কথা তেমন কাজ, তারপরে আর কখনোই আসেনি। এটা হচ্ছে মিথ একটা, যদিও জানি না গোপালকে নির্বাচন করার ক্ষেত্রে। তখন মূলত মানুষ যেটা করেছিল যে সে তো ভালো কাজ করেছে, সে তো ভালো মানুষ, সুতরাং কি করো? তাকেই রাজা নির্বাচন করো। আর এইভাবে রাজা গোপালের আবির্ভাব হলো। কি হয়? রাজা গোপালের আবির্ভাব হলো। রাজা গোপাল পাল চলে আসলো পাল বংশের কি সময়। এই যে দেখেন, পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছ গিলে খায়, তখনই বলা হয় মাৎস্যন্যায়। পাল বংশ শুরু হলো। পাল বংশ থেকে 4টা 5টা 6টা 7টা 8টার মতো প্রশ্ন আসে। প্রথমে আসেন, বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ শুরু হয় কার বংশ থেকে? পাল বংশ থেকে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল বংশ। পাল বংশ একটানা কত বছর শাসন করে? 400 বছর। পালরা কোন ধর্মের অবলম্বী ছিল? বৌদ্ধ ধর্ম। পালদের রাজধানী কোথায় ছিল? পাহাড়পুর। 5টায় 5টায় আসে, কোনো মাপ নাই। পাল বংশ থেকে এই 5টা প্রশ্ন আসে, বিশেষ করে ব্যাংক এবং 10ম গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলো। তাহলে কটা? 5টা। তারপর আসেন পাল বংশ থেকে যারা শাসক ছিলেন তাদের নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে রাজা গোপাল পালের ছবি। ঠিক আছে, এটা কি রাজা গোপাল পালের ছবি। যদিও তার ছবি পাওয়া কঠিন ব্যাপার, মূর্তি থেকে এটা কি করা হয়েছে? নেওয়া হয়েছে। গোপাল পাল, গোপাল পাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তাকে শুধু একটা প্রশ্নই আসে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল পাল। একটাই পাবেন। পাল বংশ থেকে সবচেয়ে বেশি আসবে কোথায়? ধর্মপাল থেকে।
ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট। তাহলে পরীক্ষা আসে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ধর্মপাল। তারপর আসেন পাহাড়পুরের বিখ্যাত বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন? রাজা ধর্মপাল পাহাড়পুরের বিখ্যাত বৌদ্ধবিহার তৈরি করেন, যেটা সোমপুর বিহার নামে পরিচিত বা পাহাড়পুর বিহার নামেও পরিচিত। তারপর আসেন, এটা হচ্ছে ধর্মপালের ছবি। এই যে ধর্মপাল এবং তার তৈরিকৃত সোমপুর বিহার, যেটা নওগাঁতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিহার বলা হয় সোমপুর বিহারকে। দ্বিতীয় মহিপাল থেকে দুটো প্রশ্ন আসে। কৈবত বিদ্রোহ কার আমলে হয়? কৈবত বিদ্রোহ হয় মহিপালের আমলে। এই কৈবত বিদ্রোহ কি বিসিএস আসছিল? এটা মেবি 50তম বা 49তম এটা আসছিল। যে কৈবত বিদ্রোহ কি? জেলে কৃষক ও শ্রমজীবী মানুষের আন্দোলনকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। এই আমলে মূলত এই বিদ্রোহের সময় বলা হয়ে থাকে যে মহিপালের উপর আক্রমণ করে এবং তিনি নিহত হন। কি হন? নিহত হন। চলে গেল পাল বংশের শেষ সময়। রামপাল আসে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে নাম শুনেছেন, এই রামপালের ওই জন্মস্থান থেকে বা ওখানে তিনি শাসন করেছেন, তার নামানুসারে এটা হয়েছে রামপাল। রামপালের মন্ত্রী এবং সভাকবি ছিলেন কি? সন্ধ্যাকর নন্দী। এটা একটু ম্যাচিউর কোশ্চেন, বিসিএস যারা দেবেন তাদের জন্য এটা পড়ে ফেলবেন। রামচরিত কাব্য কে লেখেন? সন্ধ্যাকর নন্দী। রামপালের মন্ত্রী বা সভাকবি সন্ধ্যাকর নন্দী এটা রামচরিত কাব্য আঁকেন বা রচনা করেন। পাল বংশ শেষে আমরা সবাই জানি কার আবির্ভাব হয়? সেন বংশ। সেন বংশের রাজাগুলোকে মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা যদি বলি, এটা হচ্ছে সাহেব বালক। ঠিক আছে, সাহেব বালক। সাহেব বালক দিয়ে কি? সাথে হচ্ছে সামন্ত সেন, হেতে হেমন্ত সেন, বতে বিজয় সেন, আর এই বতে হচ্ছে বল্লাল সেন, লতে লক্ষণ সেন এবং কতে কেশব সেন। সো এটাকে দিয়ে কি করে রাখা যায়? মনে রাখা যায় সাহেব বালক, সেন বংশের যারা শাসক ছিলেন। সাহেব বালক লিখে নেন। লিখেছেন সবাই? তাহলে আসেন, বাংলায় সেন বংশের আবির্ভাব হলো, সেন বংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখব। ওকে, তাহলে প্রথমে আসি আমরা। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। কিন্তু মনে রাখবেন, সেন বংশের প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন। একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে সকল রাজাই শাসনকর্তা, কিন্তু সকল শাসনকর্তা রাজা নয়। এটা সেন বংশ থেকে আবির্ভাব হয়েছে। অর্থাৎ আগেরকার যে আদিকালে যেটা হতো, যারা রাজ্য দখল করতে পারতো তাদেরকে রাজা বলা হতো। মানে নিজের রাজ্য ছাড়া অন্য রাজ্য দখল করলে তাদেরকে রাজা বলা হতো, কিন্তু যারা রাজ্য দখল করতে পারতো না তাদেরকে শাসনকর্তাই বলা হতো। যেহেতু সামন্ত সেন প্রথম সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কোনো রাজ্য দখল করতে পারেন নাই, তাই রাজার উপাধি কাকে দেওয়া হয়? তার পুত্র হেমন্ত সেনকে রাজার উপাধি দেওয়া হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সেন বংশের প্রথম শাসনকর্তা কে? সামন্ত সেন। আর সেন বংশের প্রথম রাজাকে? হেমন্ত সেন। সেন বংশের শেষ রাজাকে? লক্ষণ সেন। সেন বংশের শেষ শাসনকর্তাকে? কেশব সেন। 44তম বিসিএস আসছিল, ম্যাক্সিমাম ভুল করেছে। সো এটা হচ্ছে শেষ শাসনকর্তা কেশব সেন আর শেষ রাজা লক্ষণ সেন। কারণ লক্ষণ সেন যখন পরাজিত হলেন, তিনি পলায়ন করার পর তার পুত্র হেমন্ত সেন, কেশব সেন কোনো রাজ্য আর দখল করতে পারেনি। তার বাবার যে রাজ্য ছিল সেটাতেই তিনি বসবাস করেছেন, এজন্য তিনি শাসনকর্তা। কিন্তু লক্ষণ সেন অন্যান্য রাজ্য দখল করার কারণে তাকে বলা হয় কি? রাজা। এটা মনে রাখবেন, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভুলভাল করি, এখানে জানার তথ্যগুলো আমাদের ভুল হয়ে যায়। তারপরে আসেন, সেন বংশের মধ্যে সবচেয়ে 2-3 জন রাজাকে নিয়ে প্রশ্ন আসে যে সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সেন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন। কে ছিলেন? বিজয় সেন। একটা প্রশ্ন এখান থেকে আসে। বিজয় সেনের পরে বল্লাল সেন থেকে 2টা প্রশ্ন আসে।
সেটা হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর নামে যে দুটো বই, এই দুটো বই কে লিখেছেন? বল্লাল সেন। কলিন্য প্রথা, হিন্দুদের যে কলিন্য প্রথা ছিল, কলিন্য প্রথার প্রচলন করেন কে? বল্লাল সেন। অর্থাৎ হিন্দুদের মধ্যে যে এই আমরা যদি বলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে প্রথা আছে, এই প্রথাটার চালু করেন কে? বল্লাল সেন। অর্থাৎ এর আগে এটা বেশ কিছুদিন হাইট ছিল, পরবর্তীতে এসে আবার নতুন করে প্রচলন করেন কে? বল্লাল সেন। তার মানে তার দুটো কাজ। এবং এটা মনে রাখবেন, এই অদ্ভুত সাগর কিন্তু আবার লক্ষণ সেনও অর্ধেক কাজ করেন, অর্থাৎ তার বাবা অর্ধেক বই লেখার পরে মৃত্যুবরণ করেন, তখন তার পুত্র লক্ষণ সেন বাকি অর্ধেক কাজ সমাপ্ত করেন। এটাও বিসিএস এ দিয়েছিল। মানে এত কঠিন করে প্রশ্ন দেয় বলার বাইরে। তো এই জন্য এখান থেকে আপনাদের একটু বলে দিচ্ছি। তারপরে আসেন লক্ষণ সেন, বাংলার শেষ হিন্দু রাজা। প্রশ্ন আসে, তাকে পরাজিত করে বখতিয়ার খলজি বাংলা দখল করেন কে? লক্ষণ সেনকে পরাজিত করে কি করেন? বাংলা দখল করেন। এরপরে চলে আসলো বাংলার ইতিহাসে মুসলমান শাসন। কার থেকে? খলজি বংশ থেকে মুসলমান শাসনের আবির্ভাব হলো। চলে গেল হিন্দু সাম্রাজ্য এবং শেষ হয়ে গেল প্রাচীন যুগ। এখন আমরা ঢুকবো কোথায়? মধ্যযুগে ঢুকে পড়ব। তাহলে দেখি মধ্যযুগে ঠিক আপনাদের জন্য কাদেরকে মনে রাখা উচিত। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সাম্প্রতিক সময়ে মধ্যযুগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিচ্ছে। এটা জানি না কেন, হয়তো ইসলাম ফোবিয়ার একটা ব্যাপার আছে। দেখেন অগাস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কাকে? হাজী শরীয়তুল্লাহ নিয়ে প্রশ্ন এসেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে কটা প্রশ্ন দিয়েছে, হাজী শরীয়তুল্লাহকে নিয়ে দিয়েছে। তারপর মীর নিসার আলী, তিতুমিরকে নিয়ে দিয়েছে। সো এগুলো একটু কি করবেন? মধ্যযুগটাকে বেশি করে পড়ার চেষ্টা করবেন। চলে আসলো আমাদের কোন যুগ? মধ্যযুগ। লক্ষণ সেন পরাজিত করলো কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির একটা প্রতীকী ছবি। বখতিয়ার খলজি লাইফ সম্পর্কে হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না। বখতিয়ার খলজি সম্পর্কে, খিলজি বংশের আবির্ভাব হলো, খিলজি বংশের আগেই বখতিয়ার খলজি বেশ কিছু কাজ করেছেন, আমরা একটু দেখব। তার আগে বাংলা আগত পরিব্রাজকগণকে একটু দেখি। একটু জাস্ট বখতিয়ার খলজির ব্যাপারে বলি। তিনি ছিলেন হাবশি বংশ, আফগানিস্তান থেকে এসেছিলেন। এবং হাবশি বংশ হওয়ার কারণে তা স্বভাবতই কি ছিল, তার চেহারা ভালো ছিল না, কালো ছিল। এই জন্য বখতিয়ার খলজিকে এই বাংলার লক্ষণ সেন থেকে শুরু করে কেউ সৈনিকের চাকরিটাও দেন নাই, সামান্য সৈনিকের চাকরিও দেন নাই। একজন দিয়েছিলেন, 15 দিনের মাথায় তাকে কি করেছে? কাট করেছে। তাকে অপেন বলা হয়েছিল যে তুমি দেখতে ভালো না, তাই তোমাকে সৈন্যতে নেওয়া যাবে না। জেদ মানুষকে কি করে, তাই না? তখন তিনি জেদ করেছেন যে যদি আমি বেঁচে থাকি তাহলে সৈন্য না, আমি বাংলা, বিহার, উড়িষ্যা তিনটাকে দখল করে ফেলবো। তার জেদ তাকে কি করেছে দেখেন। তখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তখন এই হুসামুদ্দিন নামের একজন শাসক ছিলেন। এই হুসামুদ্দিন নামের একজন শাসক তাকে দুটো পরগনা জায়গিরদার দেয়। পরগনা বুঝেন তো, দিনাজপুরের যে এলাকাগুলো ছিল তখন জেলাকে পরগনা বলা হতো। এই দুটো জেলার দায়িত্ব দেয়, জাগিরদার মানে দেখাশোনা করার। তার জেদ যে ভিতরে ছিল, তিনি জেদকে কাজে লাগায়। ছোট ছোট জমিদারগুলোকে কি করে ফেলে? আক্রমণ করে, দখল করে, টাকা পয়সা লুটপাট করে নিয়ে আসে। আসে আর কি করে? সৈন্যবাহিনী তৈরি করে। এরকম করে হঠাৎ করে বিহার আক্রমণ করে বসেছে। বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, অনেক তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল, যোদ্ধা জাতি। বিহার আক্রমণ করে বিহার দখল করে ফেলে, শুরু হয়ে যায় তার বাংলা প্রতি চোখ। তখনই কিন্তু লক্ষণ সেনকে তার যারা মন্ত্রী ছিল তারা বলেছিল এবার বখতিয়ার খলজি কি করবে? বাংলা দখল করবে। মূলত তখনই এই লক্ষণ সেনের রাজ্য থেকে অনেকেই পলায়ন করেছিল যে আর মনে হয় কি নেই, এখন উপায় নেই, বাংলা দখল সে করবে। কারণ তার যে জেদ আছে, তাকে যে অবহেলা করা হয়েছে, এটা তো তার মধ্যে কাজ করতেছে। এই অবহেলা থেকেই মূলত কি করেছে, হঠাৎ করে একদিন দুপুরবেলা অতর্কিতভাবে হামলা করে বসে। কার কোথায়? লক্ষণ সেনের রাজ্যে। লক্ষণ সেন তখন কি করতেছিল? মধ্যাহ্নভোজ করতেছিল, মানে দুপুরের খাবার খাচ্ছিল। তিনি বুঝে উঠতে পারেন নাই এবং বুঝে ওঠার আগেই আক্রমণ করে বসে। তখন তিনি তার ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সো জেদ মানুষকে কি করে দেখেন। একসাথে তিনি তখন বাংলা, বিহার, উড়িষ্যা
তিনটা দখল করে তিনটার অধিপতি হয়ে গেছিলেন কে? বখতিয়ার খলজি। আর আমরা একটা চাকরির জন্য জেদ করতে পারি না? হুম? যে পড়াশোনা করব ঠিকঠাক ভাবে একটু পড়ি যেন চাকরিটা পাই, এই জেদটাই অনেক আপনারা করতে পারেন না। অথচ কত বড় জেদি ছিলেন, চিন্তা করেছেন? তিনি কে? বখতিয়ার খলজি। আর একজন আছেন কৃতদাস ছিলেন, কে বলেন তো দেখি? কুতুবুদ্দিন আইবেক, তাই না? কৃতদাস থেকে তিনি কি হয়েছিলেন? সালতানাত, শ্রেষ্ঠ সালতানাত সুলতান হয়েছিলেন। সো জেদ থাকতে হবে, জেদ রাখেন ঠিকভাবে, কাজ হয়ে যাবে। জেদ করেন নিজের সাথে, জেদ করতে হবে, অন্যের সাথে জেদ করা দরকার নাই। নিজের বিবেকের সাথে জেদ করেন, নিজের সাথে জেদ করেন, দেখবেন সব হয়ে গেছে। আমরা এটা করতে পারি না। আমরা শুধু মনে মনে ভাবি যে আজকে এটা করবো ওটা করবো, আজকে শেষ করে ফেলবো, এটা করবো, পরে সারখার করে ফেলবো, কিন্তু পড়ি না। ওকে, এবার আসেন বাংলায় আগত পরিব্রাজকগণকে নিয়ে একটু আলোচনা করি। দেখেন, প্রথম চন্দ্রগুপ্ত আমলে কে এসেছেন? মেগাস্তিনিস। তিনি কোন দেশ থেকে এসেছিলেন? গ্রিক থেকে। একসাথে সব নিয়েছি। ফাহিয়ান চীন থেকে, হিউয়েন সাং চীন থেকে, ইবনে বতুতা মরক্কো থেকে, এবং মা হুয়ানো চীন থেকে। ওকে, এই কয়টা কার আমলে কে এসেছিল বিস্তারিত দিলাম, দয়া করে পড়িয়ে ফেলবেন। স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আপনারা, সমস্যা নেই। ওকে, এবার আমরা আসি তাহলে মুসলমান শাসকদের মধ্যে থেকে খিলজি বংশ থেকে আমরা কি করব, শুরু করব। তার আগে দুই তিনটা প্রশ্ন দিচ্ছি যেগুলো আসার মতো। কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবেক। শামসুদ্দিন ইলতুৎমিশ প্রথম মুদ্রার প্রচলন করেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহ নিয়ে পরে আলোচনা করতেছি। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পড়বেন, দিল্লি সালতানাত থেকে দুটো প্রশ্ন আসে, এই দুটো পড়বেন। কুতুবুদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেন, প্রথম মুদ্রার প্রচলন করেন করে শামসুদ্দিন ইলতুৎমিশ। আমরা খিলজি বংশের দিকে চলে যাই, খিলজি বংশ থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আসেন, আলাউদ্দিন খিলজি। ছবি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পরীক্ষা আসে, প্রতীক মুদ্রার প্রচলন পরীক্ষা আসে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজির। সো যেই কটা প্রশ্ন আসে এগুলো সুন্দর করে এখানে আমি নিয়ে নিয়েছি, জাস্ট একবার পড়ে ফেললেই হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন কে? আলাউদ্দিন খিলজি। উপমহাদেশে বা ভারতীয় উপমহাদেশে প্রতীক মুদ্রার প্রচলন করেন কে? আলাউদ্দিন খিলজি। তার ছবি সহ নিয়েছি এবং জন্ম সহ ছবি সহ নিয়েছি। তুগলক বংশ, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন করে, এটা আসে পরীক্ষায়। মোহাম্মদ বিন তুগলক। তামার মুদ্রার প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। তুগলক শাসনের শ্রেষ্ঠ সম্রাট বা শাসক ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। তিনটা প্রশ্ন আসে তুগলক বংশ থেকে। পুরো বই পড়ার দরকার নাই, হ্যাঁ। আমরা আসলে এত পড়া পড়ি যে কোনটা ঠিক আসবে এটাই বুঝি না, এই জন্য ধরা খাই। এই জন্য যেইগুলো আসার মতো সেই তথ্যগুলো দিচ্ছি, শুধু দাগিয়ে নেন, আল্লাহ ভরসা, দেখবেন ভালো কিছু হবে। তুগলক বংশের পরে আসি আমরা কোন বংশে? লোদি বংশে। ইব্রাহিম লোদি। একটা মাত্র প্রশ্ন এই দুনিয়াতে আসছে যে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের কাছে পরাজিত হয় কে? ইব্রাহিম লোদি। তারপর তার পুরোটাই দিয়েছি আমি এখানে। আমরা পানিপথের যুদ্ধে আসি। পানিপথের তিনটা যুদ্ধ হয়। পানিপথ কিন্তু একটা জায়গার নাম, ভুলভাল বুঝিয়েন না, হ্যাঁ। অনেকে মনে করে পানিপথ মানে পানির মধ্যে মনে হয় যুদ্ধ হয়, এরকম না। পানিপথ একটা জায়গার নাম, হ্যাঁ। এটা মূলত যমুনা নদীর তীরে অবস্থিত। কোথায়? যমুনা নদীর তীরে অবস্থিত, অযোধ্যার কাছাকাছি। পানিপথ একটা জায়গার নাম। আমরা হয়তো এখন ডোনাল্ড ট্রাম্প হুট করে আসি গোপনে মেরে দেয়, এরকম না। তখন যুদ্ধগুলো হলো সামনাসামনি, কথাবার্তা বলতো, তারপর যুদ্ধ সংঘটিত হইতো। সো এই জন্য পানিপথে একটা জায়গা নাম, সেখানে সবাই বসে কি করতো? যুদ্ধ করত। তো পানিপথ হচ্ছে, প্রথম পানিপথের যুদ্ধ হয় কত সালে? 1526 সালে। কার সাথে? ইব্রাহিম লোধির সাথে। কার? সম্রাট বাবরের। এখানে মূলত বিজয় হয় কে? সম্রাট বাবর। দাঁড়াও, এক এক মিনিট একটু। তাহলে কি পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ 1526, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই ধরে নিতে পারেন, হ্যাঁ।
দ্বিতীয় যুদ্ধ 1556, হিমু এবং বৈরাম খান, এখানে কে জিতে যায়? বৈরাম খান জিতে যায়। তৃতীয় যুদ্ধ 1761, মারাঠা এবং আহমেদ শাহ আবদালি, এখানে আহমেদ শাহ আবদালি জিতে যায়। পরীক্ষা প্রশ্ন আসে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, কে বিজয়ী হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখলাম। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কে জেতে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তিনটাতেই বাবর, বৈরাম খান, আহমদ শাহ আবদালি জেতে, এবং 26, 56, 61, 1526, 1556 এবং 1761, প্রায় 200-250 বছর পর নতুন তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 সালে। মুঘল শাসনে আমরা চলে আসলাম, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। মুঘল শাসনের প্রথমে যদি আমরা আসি, সম্রাট বাবর, এখানে মনে রাখার জন্য একটা টেকনিক আছে, মনে আছে তো নাকি? সবাই জানেন টেকনিকটা কি? একটু লিখে দেই, অনেকে জানেন না। বাবরের কি হলো? হইল একবার জ্বর, না? জ্বর সারিল ঔষধে, সারিল কি? ঔষধে। তাহলে বাবরের হইল একবার জ্বর সারিল ঔষধে, সুন্দর করে মনে রাখা যায় তাদেরকে নামগুলো। কিভাবে আমরা দেখি? তাহলে বাবরের বলতে সম্রাট বাবর, এটা আবার কি আসলো? সম্রাট বাবর। হইলতে কি? সম্রাট হুমায়ুন। একবার বলতে কি? একবার বলতে সম্রাট আকবর। জরতে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। সাথে কি? শাহজাহান। এবং ওতে আরঙ্গজেব, আরঙ্গজেব। ওকে, তাহলে এই যে বাবরের হইল একবার জ্বর সারিল ঔষধে, এটা দিয়ে মুঘল সাম্রাজ্যের সব কয়েকজন শাসককে একবারে অ্যাট এ গ্ল্যান্স কি করেন? মনে রাখেন। লেখা শেষ? শেষ হলে বলবেন। এখন আমরা এদেরকে কি দেখব? প্রথম থেকে শেষ পর্যন্ত এদের দেখব। মূলত মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষার সামনের দিনগুলোতে। আসি, সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই না? হুমায়ুন বাংলার নাম দেন কি? জান্নাতাবাদ। সম্রাট আকবরকে কি বলা হয়? শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। তিনি দিনে ইলাহির প্রতিষ্ঠা করেন, বাংলা সাল প্রবর্তন করেন, বাংলা নববর্ষেরও তিনি প্রবর্তন করেন। কে? সম্রাট আকবর। এরপর বাংলার নাম শোভা বাংলা রাখেন কে? সম্রাট আকবর। তারপরে বাংলা বারভূয়াদের উত্থান হয় কার আমলে? সম্রাট আকবরের আমলে। শ্রেষ্ঠ কে ছিলেন? ঈশা খাঁ। তাহলে এখান থেকে তিনজন, বাবর, হুমায়ুন, আকবর, আমরা মনে রাখবো। এদের সম্পর্কে খুব একটা বেশি আসে না, তাই যেই কয়টা আসে সেই কয়টা আমি এখানে আপনাদের জন্য নিয়েছি। হুমায়ুনের পরে, আকবরের পরে কে? সম্রাট জাহাঙ্গীর থেকে প্রশ্ন আসে। আমরা একবার দেখব সম্রাট জাহাঙ্গীর। এগুলো এগুলো যুদ্ধের জায়গাগুলো নিয়েছি, দরকার আপনার নেই, এগুলো নিয়ে অতটা মানে প্রশ্ন আসে না। সম্রাট জাহাঙ্গীর, ইংরেজরা কার আমলে ভারতবর্ষে আগমন করে? সম্রাট জাহাঙ্গীরের। ফার্সি ভাষা চালু করেন কে? সম্রাট জাহাঙ্গীর। আবহাওয়া চালু করেন কে? সম্রাট জাহাঙ্গীর। তারপর আসেন, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। তাজমহল নির্মাণ করেন কে? শাহজাহান। ময়ূর সিংহাসন কে করেন? সম্রাট শাহজাহান। কোহিনূর হীরা, কোহিনূর হীরা, কোহিনূর হীরা এখন যেটা কি ব্রিটিশদের রানী এলিজাবেথের মাথায় যেটা কাজ করতেছে, এটাও আমাদের মুসলমানদের। তারপরে কি? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে? সম্রাট শাহজাহানকে। কি করেছেন? শাহজাহান মমতাজের প্রেমে গড়েছে মমতাজ স্তম্ভ। কোনো মমতাজ গড়েনি, শাহজাহান স্তম্ভ শুধু দেখাতে পেরেছে মিথ্যা প্রেমের দম্ভ, তাই না? ভালোবাসা না পেয়ে অনেক পুরুষেই রয়ে গেছে চিরকুমার, ভালোবাসা না পেয়ে একটি রমণী নেই যে কখনো পাতেনি সংসার, বুকের ভিতর হাহাকার নিয়ে মরে গেছে শতদেব দাস, শত পার্বত শত পার্বতী সুখে শান্তিতে করে গেছে স্বামীর বসবাস। তো দিন শেষে ছেলেদের শুধু লস, তাই না? কি হয়? লস হয়। মেয়েরা মন খারাপ করিয়েন না,
কোনো কোনো মেয়ে কি কোনো মমতাজ স্তম্ভ গড়েছে? গড়েনি কখনো। শুধু দম্ভ দেখাতে পেরেছে প্রেমের। কোনো মেয়ে কখনো দেবদাস হয়নি। পার্বতীর মতো ঠিকই বিয়ে করে চলে গেছে, বাট হাজার দেবদাস কি করেছে? জীবন বিসর্জন দিয়েছে। ওকে, মেয়েদের অবদান অবশ্যই আছে, এটা আমি জাস্ট একটা মানে একটা বললাম, ছন্দ আর কি। সো সেই প্রিন্স অফ বিল্ডার্স শাহজাহান, সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, যিনি মমতাজ স্তম্ভ তৈরি করেছিলেন। তারপর আসেন, এই যে কোহিনূর হীরা ময়ূর সিংহাসন কে নিয়ে যায়? নাদির শাহ নিয়ে যায়। কোথায়? ইরানে নিয়ে যায়। শাহজাহানের পুত্র আওরঙ্গজেব সুবেদার শাহ সুজা জিজিয়া কর স্থাপন করেন তিনি। ফতোয় আলমগীর, সম্রাট আলমগীর নামে পরিচিত তিনি। জিন্দাপির নামে পরিচিত তিনি। কে? আওরঙ্গজেব। এবং সবার শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তার সম্পর্কে তেমন কোনো তথ্য নেই, পরীক্ষায় আসে না। ওকে, আশা করি সবাই মুঘল সাম্রাজ্যের যেই কটা প্রশ্ন আসে এই কটা প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার। এর বাইরে এত বেশি পড়ার দরকার নেই। এরপরে আমরা আসি, মুঘল সাম্রাজ্যের পরে কি আসলো? সুবেদারি শাসন চলে আসলো। সুবেদারি শাসনের মধ্যে প্রথম সুবেদার কে ছিলেন? সুবেদার ইসলাম খান। তিনি কি করেছেন? ঢাকা শহরে গোড়াপত্তন করেন কে? আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে, ঢাকা শহরে গোড়াপত্তন করেন সুবেদার ইসলাম খান। তারপর সে আরেকটা প্রশ্ন আসে, ধোলাই খাল, তাই না? বিখ্যাত ধোলাই খাল খনন করেন কে? সুবেদার ইসলাম খান। দুটো প্রশ্ন আসে তাকে নিয়ে। আরেকটা আসছে তোমার, লালবাগ দুর্গ কে করেন? লালবাগ দুর্গ শায়েস্তা খান লালবাগ দুর্গ শুরু করেন। আর এই শায়েস্তা খানের সম্পর্কে আরো প্রশ্ন আছে, আমরা একটা দেখি। আর শায়েস্তা খান সম্পর্কে কি আছে না? নেই। তো শায়েস্তা খানের সম্পর্কে যদি দেখি, যে শায়েস্তা খানের মেয়ের নাম কি ছিল? পরি বিবি, তাই না? পরি বিবির মাজার আপনার নাম শুনেছেন? এই পরি বিবি, তার নাম কি? তাকে বলা হয় ইরান দুগ্ধ। পরীক্ষা প্রশ্ন আসে, তার নাম, প্রকৃত নাম কি? ইরান দুগ্ধ, বাট পরি বিবি তাকে ডাকা হয়। খুবই সুন্দর ছিল দেখতে, অনেক বেশি সুন্দরী ছিল দেখতে। এই পরি বিবিকে নিয়ে বেশ কিছু ব্যাপার আছে। অনেকের মতে পরি বিবিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। অনেকের মতে পরি বিবি কোনো কি বলে অরাজক কাজে কি হয়েছিলেন? নিমগ্ন হয়েছিলেন, তাই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। তো লালবাগ কেল্লায় পরি বিবির মাজার আছে, যা কেউ ঢাকায় আসলে দেখতে পারেন। লালবাগ কেল্লা, লালবাগে গেলে তা দেখতে পারবেন। অনেক কিছু আছে তাকে নিয়ে আর কি, বাজে কোনো কিছু ঘটানো হয়েছে। সুবেদারি শাসনে কি হয়েছিল? সম্রাট জাহাঙ্গীরের সময় মূলত সুবেদারি শাসন চলেছিল। ইসলাম খান কি করেছিলেন? 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। বাংলা রাজধানী ঢাকা স্থানান্তর করেছিলেন 1610 সালে। ঢাকার নাম জাহাঙ্গীরনগর দিয়েছিলেন কে? ইসলাম খান। কার নাম অনুসারে? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে বাংলা ঢাকার নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। এবার আমরা দেখি শাহজাহানের আমলে কি হয়েছিল সুবেদারি শাসনে। শাহ সুজা দরকার নেই, মীর জুমলা। আওরঙ্গজেবের আমলে কি হয়েছিল? মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেছিলেন। কি করেছিলেন? ঢাকা গেট নির্মাণ করেছিলেন। পরীক্ষা আসে, ঢাকা গেটকে নির্মাণ করেছেন মীর জুমলা। আর তেমন কোনো তথ্য নেই। এবার আমরা দেখব ঢাকা শহর কয়বার বাংলাদেশের রাজধানী হয়েছিল। এখানে মনে রাখবেন সর্বমোট হয়েছিল 5 বার। 5 বার। বাংলা রাজধানী হয়েছিল 4 বার। বাংলাদেশের রাজধানী হয়েছিল 1 বার। ওকে, তথ্যে যেন বিভ্রাট না ঘটে, অনেকে ভুলভাল করে ফেলেন। অর্থাৎ ঢাকা সর্বমোট রাজধানী হয়েছিল কতবার? 1, 5 বার। ঢাকা বাংলার রাজধানী হয়েছিল কতবার? 4 বার। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছিল কতবার? 1 বার। এই তথ্যে যেন কোনো বিভ্রাট না ঘটে। অনেকে ভুলভাল উত্তর দিয়ে থাকি আমরা, বা ভুল উত্তর করেও ফেলি। এরপর আমরা আসি বাংলার সুলতানি শাসন। এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম আমি। একটা মাত্র প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। যে কবি হাফিজের সাথে কার পত্রালাপ হয়েছিল? গিয়াসউদ্দিন আজম শাহের পত্রালাপ হয়েছিল। একটাই প্রশ্ন আসে এখান থেকে। হুসাইন শাহী বংশ, আলাউদ্দিন হোসেন শাহ অলরেডি পড়িয়ে দিয়েছি, দরকার নেই। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, বাংলার শেষ স্বাধীন সুলতানকে? এটা একটু আসতে পারে পরীক্ষায়। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান।
এরপর আসি সবার শেষে নবাবী শাসন। নবাবী শাসন সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। কে ছিলেন? প্রথম নবাব মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান কি ছিলেন জানেন? হিন্দু ছিলেন, হিন্দু ছিলেন। তিনি হিন্দু পরিবারে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 10 বছর বয়সে তাকে ক্রয় করে নিয়ে যায় এক আরব বণিক। সেখানে নিয়ে যা তার তার নাম রাখেন মোহাম্মদ হাদি। তিনি পরবর্তী সময়ে মোহাম্মদ হাদি নাম চেঞ্জ করে এই রাজ্য দখল করে তার নাম রাখেন কি? মুর্শিদ কুলি খান। সেখান থেকে তিনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কোনো ধর্মই পালন করতেন না। শেষ স্বাধীন নবাব হচ্ছে কি আমাদের? সেই সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, তাই না? সিরাজউদ্দৌলাকে আমরা কখনো কি বলবো না? আপনি আমি যেই বলি না কেন, কিন্তু আমি কখনো সিরাজউদ্দৌলাকে কি বলি না? হিরো বলি না। অফকোর্স হি ইজ আ কালপ্রিট। এই সিরাজউদ্দৌলার অদক্ষতার জন্য এই বাংলাকে, এই ভারতকে 200 বছরের জন্য কি করতে হয়েছে? ইংরেজদের অধীনে যেতে হয়েছে। সে নিজের ঘরকেই কি করে নাই, সামাল দেন নাই। হসিটি বেগমের সাথে দ্বন্দ্ব, মীর জাফরের সাথে দ্বন্দ্ব। এবং এটার জন্য আমি আলীবর্দী খানকে অবশ্যই দোষী করব। তার বিচক্ষণতার অভাব ছিল। না হলে তিনি কেন সিরাজের মতো ওই 24 বছর বয়সী একজনকে এই বিশাল ইন্ডিয়ার দখলে দিয়ে গেল, যে শাসন করতে পারেনি? সে যদি এখানে যোগ্য শাসক হতো, বিশ্বাস করেন এই বাংলার ইতিহাস পরিবর্তন হতে পারত। আজকের বাংলা আমরা ছোট্ট একটা ভূখণ্ডে থাকতাম না। আপনি কেমনে তাকে নায়ক বলেন? অসম্ভব। সে কখনোই নায়ক ছিল না, সে ভিলেন, সে ছিল কালপ্রিট। সে নিজের দেশকে শাসন করতে পারে নাই। নিজের ঘরকে শাসন না করে সে কোথায় গিয়েছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করতে গিয়েছিল। দখল করতে গিয়ে কিসের রসনাল পড়েছে? হলওয়েল। সেখানে দুর্গ দখল করতে গিয়ে পাকিস্তানি, সরি, ইংরেজ সৈন্যদেরকে সে কি করেছেন? মেরেছেন। এর পরিপ্রেক্ষিতে হলওয়েল এক বিশাল চক্রান্তে লিপ্ত হয়েছিলেন সিরাজের বিরুদ্ধে। বলেছেন, অন্ধকূপ হত্যা নাম শুনেছেন তাই না? বলেছেন যে একটা ঘরের মধ্যে 140 জন সৈন্যকে সিরাজ মেরে ফেলেছে। ব্রিটিশরা কিন্তু এত সহজে আমাদেরকে মারতে আসতো না, পরাজিত করতেও আসতো না। নাহলে 1600 থেকে 1757, 150 বছর বসেছিল না। যখন বলেছে ইংরেজ সৈন্যদের মেরেছে, তখন ইংরেজ, ভিক্টোরিয়া থেকে শুরু করে যারা ইংরেজ শাসনে ছিলেন, তারা বলেছেন সিরাজ বেড়ে গেছে, সো যাও সিরাজকে পরাজিত করো। শুরু হয়ে গেল আমাদের পরাজিত করার, কি বলেন তো, আমাদের পরাজিত করার খেলাটা শুরু হলো। আমাদের কোনো বন্দুক নেই, শুধু অস্ত্র, চাকু। তাদের আছে বন্দুক, দূর থেকে মেরে ফেলতে পারে। একদিকে বন্দুক নেই, আরেকদিকে মির্জাপুরের চক্রান্ত, আরেকদিকে ঘসিটি বেগমের চক্রান্ত। কয় ফাঁস সামাল দিবে? বেচারা পেরে ওঠেনি। পেরে ওঠেনি, তাহলে আগেই তাকে চিন্তা করা উচিত ছিল যে আমি আমার ঘরকে সামলাই, তারপর অন্য কিছু চিন্তা করি। অদূরদর্শী শাসনের জন্য আমরা 1757 সালে হারলাম কোথায়? পলাশীর প্রান্তরে। তারপর 1764 সালে আরেকটা যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে পুরো ভারত মিলে যুদ্ধ করলাম, পেরে উঠলাম না। শাহ সুজা থেকে সবাই যুদ্ধ করলো, পেরে উঠলাম না। তারা 1765 সালে কি পেল? দেওয়ানি শাসন পেল। বললো যে তোমাদের মতো ভারতীয়দেরকে কি করতে চাই না আমরা, আমরা তোমাদের মতো ভারতীয়দেরকে শাসন করতে চাই না, তোমাদের টাকা দরকার আমাদের। লর্ড ক্লাইভ দ্বৈত নীতি প্রবর্তন করলো, বলল আমরা তোমাদের রাজস্ব কর নিব, আর সৈন্যবাহিনী চালাবো, দেশ পরিচালনা এবং অন্যান্য কাজ তোমরা করো। 1765-তে দেওয়ানি শাসন লাভ করলো। 1769 সালে তিনি দ্বৈত শাসন করলো। আমাদের এখানে খরা হলো, প্রচন্ড খরা। এই খরা এবং তার দ্বৈত শাসনের ফলে ডাবল কর আরোপ করা, খাজনা দিতে হতো বেশি। খাজনা বেশি দিতে গিয়ে এক পাশে ফসল হচ্ছে না, আরেক পাশে অনেক বেশি খাজনা। বাঙালি ভারতীয়রা, জমিদাররা পর্যন্ত ফকির হয়ে গেল। সারা ভারতের মধ্যে 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ এই দুর্ভিক্ষে না খেয়ে মারা গেল। এটা হলো কিসের বলেন তো দেখি? 76-এর মন্বন্তর, যেটাকে বলে 1176 সালে সংগঠিত হয়েছিল বাংলা এবং ইংরেজি 1770। তো সিরাজ যদি পরাজিত না হতো, আমাদের 1 কোটি মানুষকে হারাতে হতো না। সো সিরাজকে আপনি কিভাবে ভিলেন নায়ক বলবেন? ইম্পসিবল। সে কখনোই আমাদের নায়ক ছিল না। তাকে আমি এক কথায় ভিলেন বলবো। অদূরদর্শী শাসক ছিলেন সে।
মুর্শিদ কুলি খান থেকে যদি এটা পড়েন, আলীর বদি খান আসলো, বর্গীদের দমন করেন কে? আলীর বদি খান। সিরাজউদ্দৌলা 1756 থেকে 10 এপ্রিল 1757, 23 জুন। 1 বছরও ক্ষমতায় ছিলেন না তিনি, অদূরদর্শী শাসক। এর জন্য আমাদেরকে কতগুলো বছর কার কাছে যেতে হয়েছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যেতে হয়েছে। চলে আসলো কোন যুগ? উপমহাদেশে ইউরোপীয়দের যুগ চলে আসলো। অনেক আগে তারা চলে এসেছে, কিন্তু আমাদেরকে এইভাবে চাপটে ধরতে তারা পারে নাই, যতটুকু না ধরেছে সিরাজের পরিবর্তনের পরে। সিরাজের পরাজয়ের পরে তারা এটা অনুধাবন করতে পেরেছে যে এদের কোনো ক্ষমতাই নেই, অযথা এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা সাহস পেয়ে গিয়েছিল আমাদের শেষ করার জন্য। তো চলে আসলো উপমহাদেশে ইউরোপীয়রা। ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা এসেছেন? পর্তুগিজরা। এই জন্য বলা হয় ইউরোপীয়দের মধ্যে প্রথম এসেছেন কারা? পর্তুগিজরা। বাণিজ্য কুটির স্থাপন করে 1514। বাংলায় প্রথম আগমন করে 1516। পর্তুগিজরা কি নামে পরিচিত ছিল? ফিরেঙ্গি। তাদের জলদস্যুদের কি বলা হতো? হারমাত। বিতরণ করেন কে? শায়েস্তা খান। এরাও তো বিতাড়িত হয়ে যায়। পর্তুগিজদের পরে কারা আসেন? পর্তুগিজরা থাকতেই মূলত বাংলার ইতিহাসে চলে আসেন কারা? ডাচরা, যাদেরকে ওলন্দাজ থেকে এসেছে। ওলন্দাজ বলা হতো কাদের? হল্যান্ড থেকে যারা এসেছে, নেদারল্যান্ড থেকে। তারপর আসে কারা? দিনেমার, তারাও চলে যায়। ফরাসি সর্বশেষ কারা আসেন? ফরাসিরা আসেন, তারাও চলে যায়। কিন্তু এই ইংরেজরা এখানে আমাদের লোভ পেয়ে যায়, আমাদের সম্পত্তির প্রতি কি হয়? লোভ হয় তাদের, তারা থেকে যায়। সবাইকে বিতরণ করে, ইংরেজ জাতি বেশি চালাক হওয়ার কারণে তারা থেকে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে কখন? 1600 সালে। কার সময়? সম্রাট জাহাঙ্গীরের সময়। ক্যাপ্টেন হকিংস আমাদের এখানে আসেন। এসে তিনি কি দাবি করেন? আমরা বাণিজ্য করব, আমাদেরকে একটা কি দাও? জায়গা দাও, তোমাদেরকে অনেক লাভবান করব। ঠিক যেমন আমাদের বাংলায় পদ্মা সেতুর ভেতর দিয়ে যে রেল লাইন দিয়েছিল দিয়েছিল ইন্ডিয়া চেয়েছিল যে এই রেল লাইন ইউজ করে বাংলার ভেতর দিয়ে আমরা কি হব? ফ্রি ট্রানজিট ঘুরবো, 7 সিস্টার শাসন করব। কিছুদিন পর কি করব? বলবো যে আমাদের নিরাপত্তা দরকার আছে, সুতরাং কি করো? কাঁটাতারে বেড়া দাও রেল লাইনের সাইড দিয়ে, সেটাও দিয়ে ফেলবে। তার কিছুদিন পর বলবে যে আমাদের সৈন্যবাহিনী এগুলো পাহারা দিতে হবে, নাহলে তোমাদের এগুলো সন্ত্রাস গোষ্ঠী। কি গোষ্ঠী? সন্ত্রাস গোষ্ঠী। সেগুলো কি করে ফেলতে পারে? কেড়ে নিতে পারে, হাইজ্যাক করতে পারে। ঠিক আছে, সৈন্যবাহিনীদেরকেও থাকার দায়িত্ব দিলাম। 24 থেকে 41 কি করে আসছে? চুক্তি করে আসছিল। সৈন্যবাহিনী আসতো মোটামুটি ভাবে বাংলার মাঝখান দিয়ে, তারা ঢুকে পড়তো। 10 ভাগের 1 ভাগ দখল। তারপর আমাদের লোভনীয় অফার দিত, তোমাদের বিভিন্ন জায়গায় পিজেড করে দিব, বিভিন্ন ধরনের ইনভেস্ট করব। কারণ এই বাংলাদেশের জন্য ভারত গ্রেটার ইন্ডিয়া হতে পারছে না, এটা ছিল তাদের দীর্ঘস্থায়ী প্ল্যান। আমরা সেখানে টোপ গিলতাম। হাসিনা তো আসিল, সে তো এটা মানতো, 41 সাল পর্যন্ত তাকে রাখবে ক্ষমতা, আর কি লাগে। আমরা সেখানে টোপ দিতাম, দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইপিজেড গুলো গড়তো। ইপিজেডের আড়লে যেটা থাকতো সেটা হলো তাদের সৈন্যকে মোতায়েন করা। 2050 সালের মধ্যে হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন ভারত আমাদের দখল করে ফেলেছে। কিচ্ছু করার নেই। বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড দখল করলে বাইরের বিশ্ব 2-4 দিন 5 দিন চিল্লাচিল্লি করবে। ভারতের পারমাণবিক শক্তি আছে, সো বলবে কিছু বাড়াবাড়ি করলে তো সাইজ করে দেব। যে রাশিয়া বলেন আর চীন বলেন আর যুক্তরাষ্ট্র বলেন, কেউ আগাবে না, সত্যি কেউ আগাবে না। 10 বছর 20 বছর গৃহযুদ্ধ হবে, বাঙালিরা পড়ে যাবে ভারতের ট্রাপে, হয়ে গেলাম তাদের অঙ্গরাজ্য, না হয় করত রাজ্য। দিস ইজ দ্য প্ল্যান। আর এই প্ল্যান ভেস্তে দেওয়ার জন্যই আমাদের প্রতি আজকের এত শত্রুতা, বুঝেছেন তো? সো ভাই, কাউকে সাপোর্ট করার আগে, কারো কিছু জানার আগে তার ভিতরের গভীরতাটা বোঝার চেষ্টা করবেন। কেন নরেন্দ্র মোদী 2024 সালে কি করেছে? আমাদের 16 ডিসেম্বরকে নিজের ভিক্টোরি ডে ঘোষণা করেছে। কেন 23 সালে করে নাই? কেন 22 সালে করে নাই? এই উত্তর কে দেবে? স্বাধীনতার পর কেন করে নাই? কেন 24 সালে এসে করলো এটা? কেন 25 সালে 16 ডিসেম্বর ঠিক একই পোস্ট করলো? তার ভিতরে কি লুকাইতে ছিল, বুঝেছেন তো? কাউকে সাপোর্ট করার আগে বি থিঙ্কিং। হ্যাঁ, সে কি বলেছে ডিরেক্ট? টুডেস আওয়ার ভিক্টোরি ডে, ইন দ্য ডে ইন 1971
ইন্ডিয়া ওন অ্যাগেন্স্ট দ্য ওয়ার অফ পাকিস্তান। আমরা ভারত কি করেছি, পাকিস্তানের বিরুদ্ধে জিতেছি যুদ্ধে। বাংলাদেশের নাম তো সে নেয়নি, নিয়েছে একবারের জন্য। পোস্টটা দেখেছেন? সে কেন এটা বলেছে জানেন? শত্রু হয়ে থাকতে না পেরে, সহ্য করতে না পেরে পোস্ট করেছে যে আমাদের সকল প্ল্যান ভেস্তে গেছে। সবার আগে দেশটা, সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে, এদিক খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, তারপর আসি। এই জাহাঙ্গীরের আমলে মূলত তারা এসে যায়। প্রথম কুড়ি স্থাপন করে 1612 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে 1698 সালে। এলাহাবাদের চুক্তি, যেটাকে দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলমের সময়, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। শুরু হয়ে যায় লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি। কি হয়? লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি। দ্বৈত শাসনের ভিত্তিতে কি হলো? যেটা একটু আগে বললাম, 76 মন্বন্তর হলো। আমাদের রাজস্ব কর বাড়িয়ে দিল, আমরা খেতে পারলাম না। না খেতে পারার কারণে আমাদেরও 12টা বেজে গেল। সারা ভারতের দেখেন কি লিখেছে, 1 কোটি মানুষ না খেয়ে মারা গিয়েছিল। 1 কোটি মানুষ। আমরা একবারে বিদায় নিব প্লিজ, আজানের জন্য অপেক্ষা করে লাভ নাই তো, ক্লাসে শেষ হবে 7টার আগে। বাংলা কত সাল? 1176, ইংরেজি 1770। 1 কোটি মানুষ মারা যায়। ইংরেজি ভাষা শুরু হয় 1835। ভারত শাসন আইন প্রণীত হয় 1784 এবং ভারত শাসন আইন কার্যকর হয় 1858। এর মাধ্যমে, ভারত শাসন আইনের মাধ্যমে আমরা চলে যাই কার হাতে? ইংরেজদের হাতে। ডিরেক্ট ইংরেজদের দ্বারা আমরা শাসন হতে শুরু করি। চলে আসলো গভর্নরের শাসন। উপমহাদেশে ইউরোপীয়রা চলে আসলো। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করলো। কি করলো? 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করলো। লর্ড মিন্টো, মরলি মিন্টো আইন দরকার নেই, লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করলেন 1911 সালে। তারপরে আসেন, আর কি কি আছে আপনাদের? লর্ড মাউন্ট ব্যাটেন সর্বশেষ ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করলেন। আমরা একবার দেখব কিছু ভাইসরয়গণের, দেখি আছে কিনা আপনাদের এখানে। গভর্নরের শাসন, ওয়ারেন হেস্টিংস। পরীক্ষায় কি প্রশ্ন আসে এগুলো একটু দেখবেন। গভর্নরের শাসনের মধ্যে প্রথম আসলো কি? ওয়ারেন হেস্টিংস। তিনি এসে কি করলেন? প্রথম রাজস্ব বোর্ড গঠন করলেন। দ্বৈত শাসন যে প্রবর্তন করেছিলেন কে? আমাদের সেই লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের দ্বৈত শাসনকে রহিত করলেন, যে এইভাবে যদি চলতে থাকে ভারতের মানুষ একটাও বাঁচবে না। সো রহিত করে দিলেন দ্বৈত শাসন নীতিকে। মুর্শিদাবাদ থেকে কলকাতা রাজধানী স্থানান্তর করলেন। তারপরে পরে কে চলে আসলো? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে আমরা আরেক পাতায় দেখব। তিনি কি করলেন? চিরস্থায়ী বন্দোবস্ত করলেন, সূর্যাস্ত আইনকে রহিত করে দিলেন। কি করলেন? চিরস্থায়ী বন্দোবস্ত করলেন 1793 সালে। কে? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন বাতিল করলেন। সূর্যাস্ত আইন কি ছিল জানেন? নির্দিষ্ট দিন সূর্য অস্তোদয়ের পরে যদি কোনো জমিদার তাদের রাজস্ব দিতে ব্যর্থ হয়, তাহলে তার রাজস্ব জমিদারি থাকবে না। কত কঠিন আইন! এরকম করে অনেক জমিদার তাদের জমিদারি হারানো শুরু করলো। তো তখন লর্ড কর্নওয়ালিস আসলেন, এসে বললেন না, এটা ক্ষতিকর, সুতরাং কি তোমরা যতদিন পর কর দাও দাও, চিরস্থায়ী বন্দোবস্ত তোমাদের সাথে আমরা করলাম। চিরস্থায়ী বন্দোবস্ত হলো কার? লর্ড কর্নওয়ালিসের আমলে। লর্ড ওয়েলেসলি তার সাথে কি করলেন? যুদ্ধ করলেন। তারপর আসেন গভর্নর জেনারেলের শাসন। গভর্নর পরে কি আসলো? গভর্নর জেনারেল চলে আসলো। এখানে দেখেন 1829 হবে, এটা বাদ যাবে। লর্ড বেন্টিং কি করলেন? সতীদাহ প্রথা রহিত করলেন। সতীদাহ প্রথা নিয়ে অন্য কোনো দিন বলবো, আমাকে মনে করে দিয়েন। লর্ড ডালহৌসি উপমহাদেশে টেলিগ্রাফের কি করলেন? প্রথম প্রচলন করলেন। রেল যোগাযোগের প্রচলন করলেন লর্ড ডালহৌসি। বিধবা বিবাহ রহিত করলেন লর্ড ডালহৌসি। কি করলেন? বিধবা বিবাহ রহিত করলেন লর্ড ডালহৌসি। আর এই সতীদাহ প্রথাতে কে ছিলেন? রামমোহন রায়, তাই না? রামমোহন রায়। আর এটাতে কে ছিলেন? বিধবা বিবাহতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা একসাথে বিদায় নেবো প্লিজ, আপনারা একসাথে বিদায় নেন সবাই, একবারে যায়েন না। হ্যাঁ, আজান দিয়েছে, 5 মিনিটের মধ্যে শেষ করব, সবাই একসাথে বিদায় নেব। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছে? বিধবা বিবাহ রহিত করেছে। তারপরে আসেন ব্রিটিশ ভাইসরয়গণ। লর্ড ক্যানিং কাগজের মুদ্রা প্রচলন করেন। লর্ড মেও আদমশুমারি প্রচলন করেন। লর্ড রিপন দরকার নেই, শুধু এখান থেকে লর্ড মেও এবং লর্ড ক্যানিংটা পড়বেন। তারপর আসেন বাংলা জাগরণ ও সংস্কার আন্দোলন। এটা আর পুরোটা বলার দরকার নেই, এটা পুরোটাই ভিভিআই। অর্থাৎ যদি আধুনিক যুগ থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে।
তো সবাই ভিভিআই হিসেবে এটা নিয়ে নেন পুরোটাই। এটা এরপর এবং বাংলা জাগরণের জন্য দেখেন সবগুলো ছবি নিয়েছি, কারা কারা আন্দোলনগুলো করেছিল ওই সময়, তিতুমির থেকে শুরু করে একেবারে হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়া, ইলা মিত্র, এবং কে ছিল আমাদের আন্দোলনের জন্য সর্বশেষ মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ। সব কটা ছবি এখানে আছে। অর্থাৎ ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তানের ইতিহাসের এরাই সবচেয়ে বেশি আন্দোলন করেছিল। এরপর দেখেন আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়েছি। উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন, এটাও কোনো কমানোর কোনো উপায় নেই, পুরোটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা থেকে 100 ভাগ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো কমাবো না, আমি প্রত্যেকটা তারিখ সহ সাল সহ আমি দেওয়ার চেষ্টা করেছি। এই পাশেও আছে তথ্যগুলো, সবাই দয়া করে নিয়ে নেবেন। এই মোটামুটি আমার আজকের আন্দোলনের বিষয়বস্তু আপনাদের সাথে ছিল। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, এগুলো যে কোনো বইয়ে আছে, সো এগুলো দরকার নেই আমাদের। কারো কিছু বলার আছে একান্তই? হ্যাঁ বলেন। সৌম্য, কিছু বলবেন? আজান দিয়ে দিয়েছে তো, এই জন্য আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো। বলেন। স্যার স্যার ওটা বিধবা বিবাহ রহিত হবে না প্রচলন হবে স্যার? ও সরি, বিধবা বিবাহ প্রচলন আর সতীদাহ প্রথা রহিত। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ ওটাকে একটু জাস্ট করে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে মানে ক্যামেরাও গেছে গা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। গুরুত্বপূর্ণ টপিকস ভাষা আন্দোলন, কেউ ক্লাস মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।